এই হচ্ছে, এখন আমি নোটপ্যাডে লিখলে কিন্তু আমার পুরোটাই লিখতে হতো, মানে আমাকে এটা লিখতে হবে, এটা লিখতে হবে, এটা লিখতে হবে, লিখে আসতে হবে পুরোটা। তো ভিএস করে মানে বেসিক কাজটা আমাকে করে দেয়। এটা হচ্ছে একটা স্টুডেন্টের বেসিক টাক্সার, একবারে এই মূল টাক্সার। এখন এখানে এই যে বিষয়গুলো জুনিয়র যত ওয়েবসাইটে হয়, পেজের শুরুতে এই কয়টা জিনিস থাকবে, মানে এই হচ্ছে টাক্সার, মানে ব্রাউজারে যেটা দেখতে পাচ্ছেন ওয়েব পেজের এটা থাকবে এইচটিএমএল এর, মানে এইচটিএমএল ছাড়া বিকল্প কিছু নাই। ওকে, তাহলে এখানে আমরা এইচটিএমএল এর দুইটা তিনটা জিনিস মনে রাখতে, একটা হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট আর এলিমেন্ট। এইচটিএমএল বোঝার বিষয় হচ্ছে তিনটে, ট্যাগ কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে। এই তিনটা জিনিস মনে রাখতে বলে। এরপর বিভিন্ন ট্যাগের, ট্যাগ বলতে এই যে প্রত্যেক, দেখেন আমি এখানে মাউস দিলাম, এই যে এখানে এটা হচ্ছে একটা ট্যাগ, তারপরে এই যে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ, তাহলে প্রত্যেকটাই ট্যাগ। তো এই যে এই ট্যাগের ডক টাইপ দেখলেন না, এই যে ডম ডম ডমের মধ্যে বললাম, দেখেন শুরুতে হচ্ছে এখান থেকে শুরু হয় একটা ওয়েব পেজ। এই পেজটা যখন ব্রাউজারে রেন্ডারিং হবে, সে এখান থেকে পড়া শুরু করবে। প্রথমে ডক টাইপ করবে, তারপরে এইচটিএমএল এর মধ্যে ঢুকবে সে। একটু আগে যে ডম ট্রিটা দেখালাম না, এই যে ডম ট্রি কোথায় দেখালাম, দেখাই, ওইটার কথাই বললাম যে ডম ট্রি, এই যে একটু আগেই দেখলেন, অ্যাপ্লিকেশন শুরুতে কি থাকে, ডক টাইপ থাকে, ডকুমেন্ট, তারপরে রুট এলিমেন্ট। এই যে কোনটা রুট এলিমেন্ট আমাদের, এটা হচ্ছে আমার রুট এলিমেন্ট, বাউন্ডারি না, এটা হচ্ছে মেন বাউন্ডারি, এটাকে বলছে রুট এলিমেন্ট, সেই জিনিসটা এখানে বলছে। তারপর আসতেছে হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল ভিতরে আবার কি আসছে, হেড, এই যে এখানে হেড আসছে, এই যে হেড, হেডের মধ্যে কি আছে, মেটা আছে, তারপরে টাইটেল, এখানে অনেক জিনিস আসবে পরে, মেটার আরও ট্যাগ আসবে, যারা এসইও নিয়ে কাজ করতে গেলে মেটার আরও অনেক ট্যাগ আছে, সেগুলো জানতে হবে। এসইও রিলেটেড যে ট্যাগগুলো আছে, মেটা ডিসক্রিপশন, এখানে মেটা ডিসক্রিপশন নাই, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা অথর, মেটার অনেক ট্যাগ আছে, যেমন হচ্ছে ফেসবুকের জন্য কিছু মেটা ট্যাগ আছে, তারপর টুইটারের জন্য বলি, এসইও রিলেটেড কাজ করতে গেলে এগুলো এখানে অ্যাড করতে হবে। এরপরে যখন আমি আরও থার্ড পার্টি অনেক লাইব্রেরি, যেমন বুটস্ট্র্যাপ ইউজ করি, তার সিএসএস ফাইল আসবে, কাস্টম সিএসএস ফাইল আসবে, সেটা কোথায় আসবে, সব হেডে আসবে। আর এরপর আসছে বডি, তো হেডের ভিতরে এরাই বলছে, দেখেন ডমের মধ্যেই বলছে, তাহলে হেডের ভিতরে আসলে টাইটেল আছে, তারপর কি বিভিন্ন ধরনের মেটা থেকে আসবে। আর যখন বডিতে ঢুকতেছেন, এটা হচ্ছে এলিমেন্ট, বডি এলিমেন্ট, বডির ভিতরে কি থাকতে পারে, একটা অ্যাঙ্কর ট্যাগ যদি নেন, সেটার ভিতরে কি থাকবে, অ্যাট্রিবিউট থাকবে ট্যাগের, এইচ আর এর যেটা বললাম, একটা একদিন বলছিলাম, এইচ ওয়ান কি একটা এলিমেন্ট, এরকম। তাহলে এখানে আমার এখানে যদি এরকম একটা ট্যাগ নেই, এটি হচ্ছে ডম কি, যেমন একটা এইচ ওয়ান নিলাম, হেডিং, দিস ইজ হেডিং, ওকে। এরপরে নিলাম হচ্ছে একটা প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, ওকে। এরপরে কি থাকতে পারে, একটা লিঙ্ক, একটু আগে বললাম অ্যাঙ্কর ট্যাগ নাকি, তো অ্যাঙ্কর ট্যাগ তো একটাই, এখানে বললাম রান মর। তাহলে এই চারের এখানে এই জায়গাতে আর একটা জিনিস লিখবো, এইটা, তাহলে এইটাকে কি বলতেছি আমরা, তাহলে এই প্রত্যেকটা কি এক একটা ট্যাগ, এইচটিএমএল ভাষায় এখানে কি প্রত্যেকটা ট্যাগ, তার মানে বডিও ট্যাগ, এইচ ওয়ান ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এ ওয়ান এটাও ট্যাগ। আবার এবার প্রত্যেকটা এই চার দিলাম, এটাও কিন্তু একটা ট্যাগ। তাহলে এই ট্যাগের মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি বলেন তো, এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি, প্রত্যেকটাকে শুরু শেষ আছে, বাট এই ট্যাগের কি কোনো শুরু শেষ নেই, এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। শেষে স্ল্যাশ দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, না দিলে কোনো সমস্যা নেই, এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। তো এরকম সিঙ্গেল ট্যাগ আরও আমরা গত ক্লাসে মনে বলছিলাম, কারণ মনে আছে বলেন তো, বি আর ট্যাগ, এটা উনি জানেন। তারপরে আর একটা ট্যাগ বলেন তো ইউজ করছেন গত ক্লাসে, আইএম যে ট্যাগটা কি সিঙ্গেল না, ইমেজ ট্যাগটা কি সিঙ্গেল ট্যাগ, ইমেজ ট্যাগ। তারপর ফর্ম নিয়ে যখন কাজ করে ইনপুটের যে ট্যাগ, প্রত্যেকটাই সিঙ্গেল ট্যাগ ম্যাক্সিমামই। তা এই জিনিসে এখানে যে ডমের মধ্যে সুন্দর করে বলছে যে আপনি রুট এলিমেন্টের মধ্যে ঢুকলেন, এর মধ্যে দেখেন বডির ভিতরে আসলে এই সোয়ার আসলো, প্যারাগ্রাফ আসলো, আবার এই ট্যাগের আবার কি আছে, এই যে অ্যাট্রিবিউট, এই চারটে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়। তারপর আমরা গত ক্লাসে এই তিনটা জিনিস বলছিলাম যে আপনারা এইচটিএমএল এই তিনটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসেন দেখবেন যে এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এরপর হেডিং। আর শুরুতেই যদি বলি, এখানে তারা বলতেছে ট্যাগের কথা বলে, যে এই যে এইচটিএমএল ডকুমেন্ট ইটস বিগিনস উইথ এইচটিএমএল, এটা শুরু বলতেছে এইচটিএমএল শুরুতে এটা আসে, তারপরে এই এইচটিএমএল বাউন্ডারি, রুট এলিমেন্ট, তারপরে হচ্ছে বডি এলিমেন্ট, সেটা এখানে বলছে, এখানে আপনি একটু দেখে নিলে বুঝতে পারবেন। তো ডক টাইপ কি, ডক টাইপটা হচ্ছে আপনার, এই ডক টাইপটা হচ্ছে এইচটিএমএল কত ভার্সনে কাজ করতেছে সেটা বলে। এটা এটা হচ্ছে এইচটিএমএল 5 ভার্সনে করা, মানে আমার এই পেজটা এখন এইচটিএমএল 5-এ চলতেছে। যদি এটা 4 হতো তাহলে এটার ভিতরে আরও লেখা আসতো, সেই জিনিসটা আপনার এই যে ডাব্লিউ স্কুল অথবা একটা অনলাইনে গেলে দেখবেন যে এইচটিএমএল 5-এর ডক টাইপ অনেক বড়, এইচটিএমএল 4, এখন এইচটিএমএল 4 তো অবসলিট হয়ে গেছে, ওইভাবে সাপোর্ট হয়, এই জন্য আমরা এইচটিএমএল 5 যেটা আছে এটাই ডক টাইপ, এইচটিএমএল 5-এর ডক টাইপ এটা। তো ট্যাগ জাস্ট মনে রাখতে হবে, এটা একটা ট্যাগ। আবার এলিমেন্ট কাকে বলা হয়, কত ক্লাসে বলছিলাম, এলিমেন্ট কাকে বলা হয়,
ট্যাগের ভিতরে যখন কন্টেন্ট থাকে তখন তাকে আমরা কি বলি, এলিমেন্ট বলি। তার মানে ট্যাগও যায় এলিমেন্টও তাই, ধরতে গেলে তাই। বাট থিওরিটিক্যাল প্রশ্ন অনেক টাইম হতে পারে আপনি এলিমেন্ট কাকে বলে, ট্যাগ কাকে বলে। তো এইচটিএমএল এই প্রত্যেকটা ট্যাগ, বাট এটাকে আবার এলিমেন্টও বলতেছে। যখন এলিমেন্টের কন্টেন্ট থাকে সেই জিনিসটা এখানে বলছে। আপনারা যখন এলিমেন্ট বুঝবেন এই জায়গায় আছে যে অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই স্টার্ট ট্যাগ, সাম কন্টেন্ট অ্যান্ড এন্ড ট্যাগ। সহজ কথায় বলছে যে একটা এইচটিএমএল এলিমেন্টের হতে গেলে কি লাগে, তার শুরু এবং একটা শেষ থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে, সেই ভাষাটাই এখানে বলছে সাম কন্টেন্ট হেয়ার। তো আমাদের এখানে তাহলে এইচ ওয়ানে কি, এইচ ওয়ানে শুরু আছে, শেষ আছে, মাঝখানে কিছু কন্টেন্ট আছে, সেটা যে কোনো কন্টেন্ট হতে পারে টেক্সট, এটাই বলতেছে এলিমেন্ট। আর এটাও এলিমেন্ট, এটা সিঙ্গেল এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট, এটা তো একটা এটার তো একটা আউটপুট আছে। আমি যখন এই যে আমাদের এখানে এই যে আমরা গো লাইভ, যে লাইভ সার্ভিস দিচ্ছিলাম, এখান থেকে রান করবো, আমাদের যদি ওই এক্সটেনশনটা দেওয়া থাকে আর কি। দেখেন এখানে যে একটা লাইন আসছে না, লম্বা লাইন, এটা কিন্তু এইচআরের কারণে আসছে, হরিজন্টাল লাইন বলা, এইচআর মানে হরিজন্টাল লাইন, এটা কিন্তু একটা আউটপুট আসছে, এটার অনেক কাজ হয়। এটাও একটা এলিমেন্ট, বাট সিঙ্গেল এলিমেন্ট, এটার মানে ক্লোজিং নাই, শেষ নাই, আর প্রত্যেকটা শুরু এবং শেষ আছে। তো এই হচ্ছে। আর অ্যাট্রিবিউট কাকে বলে, অ্যাট্রিবিউট হচ্ছে এই যে এখানে এইচআরএস লিখলাম, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। যেমন আমি এখানে স্টাইল লিখলাম, এটাও একটা অ্যাট্রিবিউট, কালার রেড, তার মানে এই যে স্টাইল এটাও একটা অ্যাট্রিবিউট, এবং এটা কি আউটপুট আসবে, আপনি এই জোনে কালার কি করে দিলাম, রেড করে দিলাম, তাই রেড করে দিলাম। তার মানে অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে বাজারে নির্দেশনা পাস করা, যে এই এলিমেন্টটা বা এই, হ্যাঁ যে কালার বলবো, মানে এই স্টাইল একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে স্পেশাল কিছু কিওয়ার্ড, মানে এই সোয়ানটা যখন ব্রাউজারে রেন্ডারিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, তখন ব্রাউজারে বলে দিচ্ছে যে এই সোয়ান যখন লোড হওয়া তোমার কালারটা তাদের এটা অ্যাক্টিভিটির মূল কাজটা এটা। যেমন আমি এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে, এই চারিফারে এখানে google.com লিঙ্ক, তার মানে আমি যদি এখানে ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে, গুগলে নিয়ে যাবে। তার মানে এই চারে কি করতেছে, একটা নির্দেশনা দিচ্ছে না, মানে অ্যাক্টিভিটির কাজ কিন্তু এটা, সেই জিনিসটা এখানে বলছে যে অ্যাক্টিভিটি, যাতে এতটুকু ক্লিয়ার থাকে না, কিছু করতে হবে না। তো এখন এই অ্যাক্টিভিটিটা এক এক ট্যাগের এক এক রকম অ্যাক্টিভিটি আছে, সব অ্যাক্টিভিটি একই রকম না। যেমন হচ্ছে ইমেজ ট্যাগের ক্ষেত্রে কোন অ্যাক্টিভিটি যায় বলেন তো, ইমেজের ক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি, সোর্স এসআরসি আরেকটা আছে, আরেকটা অ্যাক্টিভিটি আছে ইমেজ ট্যাগের ভিতরে, হাইড, হ্যাঁ এটাও অ্যাক্টিভিটি। তারপরে লাগে অল্টার এএলটি, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতে দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ অল্টার টেকটা লাগে। তাহলে এই যে এখানে আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, আইএমজি, তো আমি শর্টকাট ইউজ করি, মানে বেস করে আইএমজি লেখা যদি ইন্টার দিয়ে তাহলে ট্যাগ হয়ে যাবে। কিন্তু আমার নোটপ্যাডে দিয়ে আপনি টাইপ করলে কিন্তু সারাদিনও হবে না, এর মনে রাখতে হবে তারপরে এডিটরের একটা ফিচার, না হলে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে, এরকম লেস দেন আইএমজি ক্লোজ এইভাবে লিখতে হবে। এরপরে এটার ভিতরে এসআরসি সোর্স, এরপরে এএলটি, পুরোটাই লিখতে হচ্ছে আমাকে যদি নোটপ্যাডে লিখে। বাট আমার ভিএস কোড করার কারণে সুবিধাটা কি, আমি যে লিখে ইন্টার দিলাম পুরোটা রেডি করে দিলাম। সাবলাইমেও সাপোর্ট করে, সাবলাইমে ইমিট প্লাগইনটা দিয়ে দেবেন, ইমিট দিয়ে রাখলে তাহলে এই কাজটা করা যায়। তাহলে এখানে যেমন ইমেজ সোর্স, এখন ইমেজ, এখন আমার ইমেজটা কি অনলাইন থেকে আসতে পারে, আবার অফলাইন ভার্সন, আমরা অনলাইন অফলাইন তো বুঝি। অনলাইন বলতে ইন্টারনাল অথবা আরেকটা কি এক্সটার্নালের কথা বলছিলাম, হ্যাঁ ইন্টারনাল অথবা এক্সটার্নালের কথা বলছিলাম। তাহলে এই ইনলাইন সিএসএসটা, হ্যাঁ আপনি যখন টেইলরিং শিখবেন, আবার টেইলরিং সিএসএস পুরো ইনলাইন, টেইলরিংয়ে আলাদা কোনো সিএসএস ফাইল নেই, আপনি যা লিখবেন সব ইনলাইন লিখতে হবে, ওটার কনসেপ্ট আলাদা। হ্যাঁ আর কারণ ওটা ইউটিলিটি বেস ফ্রেমওয়ার্ক, এটা পরে আলাদা। তাহলে এখানে আমরা এটা এভাবে লিখবো না, এটাও এভাবে লিখলাম, ধর এখানে আমরা এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম। তাহলে এই হচ্ছে, এখন যদি আমি আবার আগের অবস্থা ফিরে আসলাম, তাহলে সিএসএস লেখাতে কোথায় বলেন তো, ইন্টারনাল লিখতে গেলে কোথায়, এটার ভিতরে স্টাইল ট্যাগ। এখন যখন এটার সিএসএস লিখবেন তখন প্রত্যেকের কি নাম ধরে কল করতে হবে, মানে কাকে সিএসএস দেবো, কাকে ডিজাইন দেবো, তাকে নাম দেওয়া। আমাদের প্রত্যেকে হিউম্যান হিসেবে প্রত্যেকে নাম আছে, আইডেন্টিফায়ার আছে আমাদের, মানে প্রত্যেকে নাম দেবে। তাহলে এখানে আমার এখানে বললাম যে ডিপ নামে যে ট্যাগ আছে তাকে কি করলাম, এখানে একটা প্রবলেম আছে, কি প্রবলেম বলেন তো, ডিপ তো আর আসতে পারে, পারে না, মার্জিনটা এই অবস্থায় আসলাম। বাট ইমেজ কি স্টিল 100%। তাহলে কি করতে হবে, ওয়েব পেজে যত ইমেজ থাক তার উইথ কী হবে, উইথ হবে 100%। তাহলে যেখানে বলবে তার 100%, এই তো মাঝখানে চলে আসলাম। তার মানে এই যে আইডেন্টিফায়ার, এটাকে বলা হয় কি আইডেন্টিফায়ার বা এলিমেন্টের সিলেকশন। মানে তো সিএসএস এ এলিমেন্ট লাগে, সিএসএস ক্লাস আরো ভালো করে শিখবো। সিএসএস তাহলে আপনারা অন্তত দুইভাবে দেখলেন, সরাসরি ইনলাইন লেখা যায়, ইনলাইন লিখতে গেলে স্টাইল অ্যাট্রিবিউট লাগে, আর যদি ইনলাইন না লিখে আমি ইন্টারনাল লিখি, ইন্টারনাল লিখতে গেলে হেডের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে
এরপরে কাকে ডিজাইন দেবে তাকে কল করতে হয়। এখন এখানে প্রবলেমটা হচ্ছে আমি যদি আরেকটা ডিপ নেই, হ্যাঁ, তাহলে কেউ সেও সেম ডিজাইন পাবে, কারণ দুজনের নাম এক। তখন কি করতে হয়, এই প্রত্যেকটা এলিমেন্টের আমার আলাদা নাম দিতে হয়। এই নাম লেখার ক্ষেত্রে ক্লাস অথবা কি আইডি নামে অ্যাক্টিভিটি ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? ক্লাস অথবা আইডি। যেমন এখানে আমরা এই সনের ধরেন এই সনের ফন্ট সাইজ একটু আগে বললাম, এই সন নামে যে ট্যাগ আছে, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল, কথার কথা, বা আমরা 46 পিক্সেল। তাহলে আমার এই সনটা বড় হয়ে গেল। এখন বাই দ্য ওয়ে আমি আবার ডিপের বাইরে একটা এই সন নিলাম, ধরেন 5। আপনারা চাইলে লরেমের এখানে সংখ্যা দিলে দেন পাসওয়ার্ডের মার্কার আপনার কতটুকু যাচ্ছে। দেখেন এই বেসেন কিন্তু ওই যে 46 হয়ে গেছে। কেন হয়েছে বলেন তো? কারণ এর নাম হয়েছে ওয়ান, এটার নাম হয়েছে ওয়ান, সিমিলার একই নামের ট্যাগ। তো ওয়েব পেজে তো ট্যাগ আসবেই, বারবার একই ট্যাগ ইউজ হবে, 10 বার 50 বার ইউজ হতে পারে, সেটা তো ফ্যাক্টর না। বাট আমার ডিজাইন যদি ডিফারেন্স হয়, যে প্রথম হেডিং এর কালার একরকম, দ্বিতীয় হেডিং এর কালার একরকম হবে না, অন্য হবে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে না ইউজ করতে হবে, আমাকে ক্লাস অথবা কি করতে হবে? আইডি ইউজ করতে হবে। তো আইডিতে মেনলি ইউজ হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে। হ্যাঁ, যেমন আমি যদি চাই, কারণ এখানে একটা বাটন নিলাম, কথা কথা বাটন সাবমিট, একটু পরে আমরা ফর্মে কাজ করবো। তো এই যে এন্ড এই বাটনে ক্লিক করলে কোনো একটা ঘটনা ঘটবে অথবা একটা কিছু আসবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার, সেটা পরে। বাট অথবা অ্যাঙ্কর ট্যাগ এবং বাটন বানিয়ে দিতে পারে, সেটা বিষয় না। তো বাট এই যে নাম এক হয়ে যাওয়ার কারণে কি ডিজাইন এক হয়ে গেল, এরো যে ফন্ট সাইজ এরো সেই ফন্ট সাইজ। যেমন ইভেন আমি যদি এটা কালার ইউজ করি, কালার, যেমন আপনি একটু আগে বলেন টেক্সট অ্যালাইন, যে টেক্সট বলে না, টেক্সট অ্যালাইন বলতে লেখা সরানো যায়। টেক্সট অ্যালাইন যদি সেন্টার বলি তাহলে কি হবে, আমার এই সনে লেখাগুলো মাঝখানে থাকবে, দেখছেন? বাট আপনার ডিপ যেটা ব্লক এলিমেন্ট, মানে পুরা এলিমেন্টটা, মানে এই সোন মানে সেন্টার মানে কিন্তু এই সোন পুরো জায়গায় আছে। আপনারা এমন ধরেন না যে এই সোন এখানে সরে আসে না, কিন্তু এই সোনটা পুরো জায়গার মধ্যে তার মাঝখানে আসছে। যেমন আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, বিজি দেখেন, এই যে দেখছেন এই সোন কিন্তু পুরো জায়গার মধ্যে আছে, শুধু তার ভিতরে যে লেখা, কারণ ব্লক এলিমেন্ট যদি সরাইতে হয় তাকে মার্জিন দিয়ে সরাইতে হবে। ব্লক এলিমেন্টে সরাইতে গেলে মার্জিন দিয়ে সরাইতে হয়। আর ওইটার ভিতরে যে লেখা থাকে সেটাকে সরানোর জন্য একটা এলিমেন্ট, সেটা হচ্ছে টেক্সট। টেক্সট অ্যালাইন করে কি লেখাটাকে সরাতে পারে, ডানে বামে নিতে পারে। বাট পুরো এলিমেন্ট সরাতে গেলে মার্জিন ইউজ করতে হবে। আমি না এই সোনটাকে যদি আমি একবার এই সাইডে নিয়ে যেতে চাই, মার্জিন এখানে করতে হবে। হ্যাঁ, দিতে পারেন আপনি চাইলে। ডিবের যদি হালকা যেমন হচ্ছে ডিবি, আমি গ্রে কালার ইউজ করলাম, এই যে, বা লাইট গ্রে ইউজ করতে পারে, হালকা আপনি এখান থেকে হালকা আসছে। বাট আমরা এই যে এই সর্কিটের বাইরে ওই যে একই ডিজাইন, এলিমেন্টের নাম তো এক, তাই না? এলিমেন্টের নাম এক হওয়ার কারণে কি এও সেম ডিজাইন পেয়ে গেছে। এখন এটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি? আমি চাইলে এটার একটা নাম দিতে পারি, সে নামে একটা অ্যাট্রিবিউট, ক্লাস নামে অ্যাট্রিবিউট কি, আর টাইটেল ওয়ান বা টাইটেল যে নামে দেন না কেন। এখন এই ক্লাসের নামগুলো আপনার আস্তে আস্তে শিখবেন। এই জন্য বলা হয় যে থিম দেখতে হবে, ওই টেমপ্লেটগুলো দেখতে হবে, ক্লাসের নাম কেমন হয়। এখন আমি হেডারের জায়গায় যদি ফুটার লিখে রাখি বা আমার নাম লিখে সিএসএস করি, হবে তো? বাট ক্লাসের নাম মানে মিনিংফুল হওয়া উচিত না? যেমন একটা টাইটেল, এটা পারফেক্ট। এখন যদি আমি এখানে এবিসি লিখি, আসলে এটা লিখলেও তো আইডেন্টিফায়ার, আমি এখানে এক্সও লিখতে পারি, কোনো ব্যাপার না। আইডেন্টিফায়ার তো এটা, বাট এটা মিনিংফুল হওয়াটা কি পাঁচজন আরেকজন ডেভেলপার দেখলে যাতে বুঝতে পারে যে এটা একটা টাইটেল বোঝাইছে, এখানে এটা সাব টাইটেল বোঝাইছে, এটা একটা প্যারা বোঝাইছে, এটা একটা ডিসক্রিপশন বোঝাইছে, এরকম মিনিংফুল। তাহলে এখানে টাইটেল অথবা টাইটেল ওয়ান দিলাম, কথার কথা দিতেই পারে। তাহলে এই টাইটেলটা এখন এই সোনের নাম কি হয়ে যাবে? এখন টাইটেল হয়ে যাবে। তাহলে কি আসবে আউটপুট? আসে নাই, কারণ এই ক্লাস নামে যে অ্যাক্টিভিটি ইউজ করবেন, তাহলে এখানে টাইটেলের আগে কি হবে? ডট হবে। কোন ক্লাসে বলছিলাম যে ক্লাস নিলে কি হয়? ডট। কারণ এই সোনের এখন একটা শব্দ নাম হয়ে গেল, সেটা নাম কি? টাইটেল। আসছে আউটপুট? বাট নিচেটা পাইছে এবার? পাই নাই, কারণ হচ্ছে আইডেন্টিফায়ার আলাদা, দুজনের কি আইডেন্টিফায়ার আলাদা। হ্যাঁ, এখানে আবার কমন একটা জিনিস, ধর আমি এখানে এই সোনের কমন একটা জিনিস দিলাম, এই সোয়ান, এইটার কালার রেড, তাহলে দেখেন দুইজনই রেড পাবে। এটা আবার কেন বলে বলেন তো? স্যার কারণ ওখানে একটা ক্লাস না হয়নি। না, ক্লাস তো জানে প্রথমটা ইউজ করছি, কারণ এইটা এই কালার, এই যে এলিমেন্ট মানে টাইটেল নামে যে এলিমেন্ট শব্দনাম, তার কিন্তু কোনো কালার ইউজ করে, কারণ সে কি ওই যে প্যারেন্ট, মানে আগে তো মেন নামটাকে ফলো করে, তার মানে ওইটা কিন্তু আগে পাচ্ছে, রেডটা পাচ্ছে, দুজনেই পাচ্ছে। বাট পরেরটা কিন্তু আবার এই যে আপনি ফন্ট সাইজ বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, এটা কিন্তু পায় না।
তো এটা অনেক সময় কনফিউশন বলে যে স্যার আমি তো এটা দিচ্ছি তাহলে এটা পাইলো কেন, আমি তো এটা, হ্যাঁ এটাকে যদি ডিফারেন্স করতেই হয় তাহলে এটার আলাদা একটা কালার দিতে হবে, কি দিতে হবে, এটার আবার আলাদা কালার দিতে, তাহলে চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে বলতেছি ক্লাস, এটা কি বলতেছি ক্লাস সিলেক্টর। এলিমেন্টের মানে এলিমেন্ট বা ট্যাগ সিলেক্টর হিসেবে সরাসরি ট্যাগের নাম লেখা যায়, ক্লাস নেওয়া যায়, আরেকটা কি নেওয়া যায় বলেন তো, আইডি। কি দিতে পারে এখানে, তা আইডি ইউজ করার জন্য কি ইউজ করতে হবে, তাহলে এখানে হ্যাশ দিতে হবে। আইডি ইউজ করলে কি করতে হবে, হ্যাশ। এই এতটুকু বুঝলেই হবে। এখন এলিমেন্ট কোন প্রপার্টি লিখলে কি হয় সেটা জানতে হবে, যে কালারের জন্য কোনটা, ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, অলরেডি কয়েকটা তো দেখলেন। এরপর তো আরো অনেক প্রপার্টি আছে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, এইগুলো জানতে হবে। তারপর আপনি যখন লেআউট বানাবেন তখন গ্রিড, ফ্লেক্স এর ব্যবহার যেগুলো আছে সেগুলো আসবে। হ্যাঁ, কমন কয়েকটা জিনিস। তার মানে এতটুকু টপিক যদি মাথায় ঢুকে থাকে তাহলে আপনার যে কোনো এলিমেন্ট এখন লিখে টুকটাক সিএসএস লিখতে হবে, দুই জায়গাটা মানে যে কোনো শিখলেন। বাট সিএসএস লেখার আরো জিনিস আছে, মানে আরো যে প্রপার্টিগুলো আছে সে প্রপার্টিগুলো আস্তে আস্তে জানতে হবে। এবং এটা মুখস্থ বিদ্যার কিছুই না, আপনাকে ভিজুয়ালি চিন্তা করতে হবে যে আমি এখানে একটা এই সোয়ান নিছি, ওকে, এই সোয়ানের আমি কি এলিমেন্ট দিলে কি হবে সেটা আগে থিঙ্কিং করবেন। মুখস্থ না যে এটা কালার দিতেই হবে, এটা কালার লাগতে পারে, তাহলে কালারের জন্য চিন্তা করতে হবে কালার নামে প্রপার্টি আছে। এটার ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে এটার জন্য কি লাগবে, ব্যাকগ্রাউন্ড নামে প্রপার্টি আছে। এটার ফন্ট সাইজ বড় করতে হবে, তাহলে আমি চিন্তা করবো যে এটা ফন্ট সাইজ নামে প্রপার্টি আছে। সিএসএস আছে প্রত্যেকটা। আমি যখন সিএসএস এ যাবো এখানে এই জায়গার থেকে আমি যেটা বলছিলাম টিউটোরিয়াল রিপাবলিকে যাবেন, এখানে একটা ক্যাটাগরাইজ আরো সুন্দর করে দেওয়া আছে, টিউটোরিয়াল রিপাবলিক। আমি যখন এই যে সিএসএস এর টিউটোরিয়ালে যাব তখন আমি যেমন এই ক্যাটাগরি, যেমন আপনি প্রথমে সিলেক্টর বুঝতে হবে, অলরেডি সিলেক্টর আপনার বোঝা শেষ। সিলেক্টর মানে কাউকে আমি ডিজাইন দেবো, তাকে আমি নাম ধরে কল করতে পারি, সরাসরি তার নাম বলতে পারি, যেমন এই সোয়ান তুমি আসো তোমাকে আমি কালার দেবো, ওকে। বাট সমস্যা হচ্ছে এই সোয়ান এখন 5 জন আছে, তাহলে 5 জনের রেসপন্স করবে, কথার কথা। তা আমি তো তা না, আমার প্রথম জনে একরকম ভাবে দিতে চান, তাহলে কি করতে পারি, যে বললাম ঠিক আছে প্রথম জন তোমার নাম দিলাম এটা, ক্লাস লিখে একটা আইডেন্টিফায়ার বলে দিলাম, ওই নাম ধরে তাকে কল করে তাকে ডিজাইন দিলাম, তাহলে বাকিগুলোর সাথে সে কি হলো, আলাদা হয়ে গেল। তাহলে ক্লাস নিতে পারি অথবা আইডি নিতে পারি, তাহলে আইডি নিলে কি দেবো, ডট। ক্লাস নিলে তো ক্লাসের ক্ষেত্রে মানে ডিজাইনের ক্ষেত্রে সবসময় আমরা ক্লাসটাকে প্রিফার করি। আর আইডি কখন ইউজ করি, যখন ঘটনা ওই এটা একটা বাটনে ক্লিক করবো, জাভাস্ক্রিপ্টের কাজ করতে হবে, তখন আমি আইডি ইউজ করবো। আইডি কিন্তু সবসময় ইউনিক হয়, চিন্তা করবেন। হ্যাঁ, এমন না যে এটা ইউজ করা যাবে না, আমি ইচ্ছা করলে এই টাইটেলটা যদি আমি এখানে ইউজ করি, প্যারাগ্রাফ করে দেবো, তাহলে কি প্যারাগ্রাফ বড় হবে না, হয়েছে? একই তো ডিজাইন পেয়েছে, এটা তো করা যায়, বাট এটা বেস্ট অ্যাপ্রোচ তো না। এটা আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার, যেমন প্রত্যেকের ফোন নাম্বার আলাদা, রোল নাম্বার, এটা ইউনিক, কখনো ডুপ্লিকেট হবে না। মানে জাভাস্ক্রিপ্ট একটা ওয়েব পেজের প্রত্যেকটাকে মানে ইন্ডিভিজুয়াল বা ইউনিক হিসেবে আইডেন্টিফাই করতে গেলে আমাকে আইডি ইউজ করতে হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ক্লাস ইউজ করি, কি ইউজ করবো, ক্লাস। তাহলে এখানে আমি এটাকে আমি বলতে পারি ক্লাস, ক্লাস। এবং আমি এটাকে ক্লাস যখন নেব তখন কি হয়ে যাবে, ডট। এবং সুবিধাটা কি হলো, আমার কোড সিএসএস কোড রিইউজ করতে পারতেছি, মানে একটা ক্লাস লিখছি সেই ক্লাসটা আমি যাকে যাকে ইচ্ছা তাকে দিতে পারি। বুঝতে পারছি বিষয়টা? আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো এরকম অনেক হেল্পার ক্লাস হয়, যেমন হচ্ছে এমটি মার্জিন টপ, এমবি মার্জিন বটম, MT1 MT2, মানে মার্জিন 1 মার্জিন 2, তার মানে শর্টকাট এরকম ছোট ছোট অনেক ক্লাস বানানো থাকে ফ্রেমওয়ার্কে, তখন ওইগুলোকে বলা হয় হেল্পার ক্লাস। তার মানে আমি ওই এলিমেন্টটা আমি পি দিতে পারি, এই সোনাকে দিতে পারি। তার মানে এটার একটা মার্জিন লাগবে, দেখেন এখানে কতটুকু গ্যাপ আছে, এটার সাথে একটা গ্যাপ, তাহলে এটা মার্জিন থাকবে কি থাকবে না, মার্জিন বটম দিতে পারে। আবার এই লেখাটার মাঝখানে দেখেন একটু গ্যাপ দরকার, আমি কালারটা সাদা দিই নাকি, হ্যাশ এফএফ। আচ্ছা এই যে হ্যাশ এফএফ দিলাম, তো কালারের কোড আমি আর কয়টা জানি, সলিড কোডের নাম হচ্ছে মানে ইউনিক কালার কোড হচ্ছে 17টা, রেড গ্রিন ব্লু ইয়েলো এরকম 17টা হচ্ছে মৌলিক কালার। মানে আমি যদি বলি মৌলিক কালার তো 3টা, রেড গ্রিন ব্লু, আর এরকম সলিড কালার নাম আছে 17টা। বাট HTML কালার সাপোর্ট করে অনেক, 140টার মতো এরকম মনে হয় কেমনি। তো এতগুলো কালারকে মুখস্থ করবো না, এটা হচ্ছে ইউআই থেকে আমি কালার কোড পিকার নামে একটা সফটওয়্যার আছে, আমি কালার করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে আমি কি করতে পারি, এই যে কালার চেঞ্জ করে দিতে পারি, কথার কথা। হ্যাঁ, তো এই যে হ্যাশ, তো হ্যাশ হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড। তো হেক্সাডেসিমাল কালার কোডের সূত্র আমি জাস্ট বলে দিই, সেটা হচ্ছে 16 ডিজিটের কোড হয়। তো 16 থেকে আমরা এখানে ইউজ করবো 6টা, সেটা কি কি, 0 থেকে 9, 0 থেকে 9, এ থেকে এফ, টোটাল কয়টা হলো, 16টা না, আমার মনে পড়ে 0 থেকে 9 10টা, আর এ থেকে এফ কয়টা, 6টা, এ বি সি ডি ই এফ, এফ এর পর গেলে হবে না কিন্তু, এফ হচ্ছে ম্যাক্স ভ্যালু। এই 16টার যে কোনো 6টা অথবা 3টা নিলে কালার তৈরি হবে।
এই 16 সংখ্যার যে কোনো 3টা অথবা 6টা যদি ম্যাচ করেন 1 2 AB 1 2 3 বা ABC, মানে যেভাবে উল্টার পাল্টার কালার হবে। আর কি কালার হবে সে নামটা আমি জানি না, বাট কালার কোড তৈরি হবে। যেমন এখানে আপনি দিলেন হচ্ছে দেন 1 2 ডি, মানে এফ এর পরে দিতে পারবো না, ABC 1 2 3, দেখেন একটা কালার তৈরি হয়ে গেছে, বুঝছে? কালার হয়ে গেল, বাট কালারের কোড হয়তো নাম জানি না, বাট হ্যাঁ পিকার আনলে সেটা বলে দেবো। সেখানে একই বলে আপনি দিলেন 1 2 3, কথার কথা এখানে 1 2 3 ABC, কালার হয়েছে? কোনো সমস্যা নেই, বাট এই 16-র মধ্যে থাকতে হবে। আপনি এফ এর বাইরে যেতে পারবেন না, এফ এর বেশি দিতে পারে, এফ জি দিলে কাজ করবে না, এফ দিলে কাজ করবে। আবার যখন সব জিরো হয়ে যাবে, কথার কথা সর্বনিম্ন ভ্যালু কত? জিরো, জিরো থেকে তো শুরু। 6টায় যদি জিরো হয় অথবা 3টায় যদি জিরো হয় তাহলে কালো হবে। আবার ম্যাক্স ভ্যালু হচ্ছে কি এফ, 16 কি সর্বোচ্চ এফ। আমি যখন 3টা এফ দিয়ে দেখেন সাদা হয়ে গেছে, বুঝছে? হ্যাঁ এই 16টা, আপনার এটা মনে রাখবেন। এরপরে এটার কম বেশি পান 4 5 0 0, দেখেন অরেঞ্জ কালার চলে গেছে, বুঝছে? এই হচ্ছে কমন সূত্র, মানে এই সূত্রগুলো রাখলে কালার তৈরি করে। আর কালারের জন্য আমরা আসলে কালার পিকার সফটওয়্যার আছে সেটা দিয়ে তৈরি করব। আর কালারের জন্য হচ্ছে এরকম ইউআই কালার নামে এরকম সাইট আছে, ইউআই কালার। হ্যাঁ, তাহলে কালার দিলেই হবে না, কালারটা হচ্ছে এই যে ফ্ল্যাট ইউআই কালার, যেমন আমি যখন ইউজ করি টেলিউনে কালার ফ্ল্যাট এখন ইউজ করি, যেটা কালার ইউআই, কালার ইউআই, এরকম অনেক সাইট আছে। আমি ইউজ করি মূলত আসলে যে টেলিউনের এটা ইউজ করি, এই যে এই কালার পিকারটা ইউজ করি। মানে এখানে স্ট্যান্ডার্ড কিছু কালার আছে, টেলিউন সিএসএস ইউজ করে যদিও। আবার এই যে এটা কথা বললাম কালার ইউআই, পপুলার কিছু কালার প্যালেট আছে। এবং এই কালারগুলো দেখবেন খুব একটা লাইট না, মানে চোখে কম লাগে, এই কালারগুলো কি চোখে কম লাগে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একবারে হাই রেজলিউশন মানে রেড কালার দিলেন কন্টেন্ট দেখা যায় না, বিষয়টা তো এরকম না। আর আপনার মূল ফোকাস হচ্ছে কন্টেন্ট দেখে না ওয়েব পেজে, তাই না? এখন আমি কালার দিয়ে সব মানে রেড করে রাখি তাহলে তো বুঝতে পারবে না। এই জন্য বললাম ইউআই ইউএক্স যারা ডিজাইন করে অনেক কিছু মাথায় রাখতে হয় তাদেরকে, কালার কম্বিনেশন থেকে শুরু করে কোনটা। যেমন যে এটা একটা আছে ফ্ল্যাট ইউআই কালার, এখানে ফিগার ইউজ করলে আপনি কোন কালারটা নিতে যাচ্ছেন জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে গেলে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন জাস্ট ক্লিক করবেন কপি হয়ে যাবে। আমি এখান থেকে নিতে পারি, যে ক্লিক করলাম কপি হয়ে গেল, ক্লিক করলে কোড কপি হয়ে যায়, হেক্সাডেসিমাল দেখছেন হ্যাশ। আবার এরপর আমরা গ্রেডিয়েন্ট কালার শিখবো, সেটা পরে আমরা যখন সিএসএস যাবো মাই কালার স্পেস, এরকম একটা সাইট আছে, যেমন এই সাইটটাতে গ্রেডিয়েন্ট শেপ তৈরি করা যায়। এখন এটা সিএসএস যখন শিখবো তখন গ্রেডিয়েন্ট কালার কীভাবে বানাতে হয়, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে হয়, যেমন 2টা কালারের ব্যাকগ্রাউন্ড, আমি চাইলে এখানে অন্য কালার দিতে পারি। হ্যাঁ দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, আমি এটা কালার চেঞ্জ করলাম, সুন্দর যে কালারটা দিতে এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এগুলো আস্তে আস্তে শিখবো আমরা যখন যেটা লাগবে। তাহলে আমরা সিএসএস এর এতটুকু শিখলাম। এখন এই যে সিএসএস টুকা মানে সিলেক্টর তো বুঝতে পারছি, এলিমেন্ট সিলেক্টর, ট্যাগ ক্লাস সিলেক্টর আর কি আইডি সিলেক্টর। তো আমরা ইনলাইন বাদ দিলাম, ইন্টারনাল করলে। এখন ইন্টারনাল করলে প্রবলেম, যখন আপনি এখানে এলিমেন্ট বাড়বে সিএসএস তো পারবে না। আমরা কি করতে পারি, আলাদা একটা ফাইল নিতে পারি, স্টাইল ডট কি সিএসএস, এই ফাইলে এবং এই সিএসএস পুরো কোডটা কি করব, আমাদের তো ট্যাগ লাগবে না, শুধু মার্কআপ টুকু লাগবে, মার্কআপ টুকু নিয়ে সরি এলিমেন্ট এটা লাগবে এখানে, এটা লাগবে না, কারণ যদি লিখতে হয় এরকম এটাকে বলে এমবেডেড বা ইন্টারনাল সিএসএস লিখতে গেলে এটা লাগে, স্টাইল অ্যাট্রিবিউট ট্যাগ লাগে। আর এখন সিএসএস ফাইলে কি করতে হবে বলেন তো আপনারা, লিঙ্ক করতে হবে। তো লিঙ্কের জন্য কি ট্যাগ, LINK লিঙ্ক। এখন এই ট্যাগের এটা ইনলাইন ট্যাগ মানে সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগের 2টা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে href বা হাইপার রেফারেন্স, একটা হচ্ছে রেল বা রিলেশন। তাহলে এখানে href ফাইলের নাম কি স্টাইল ডট, যদি ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে ফোল্ডারের নাম স্ল্যাশ ফাইলের নাম, যেটা আমি বাইরে রাখছি স্টাইল ডট সিএসএস। আর রিলেশন কি স্টাইল ডট সিএসএস। আরেকটা অ্যাট্রিবিউট থাকে টাইপ, এটা অপশনাল, টেক্সট অথবা এটা দিলেই হয় না দিলে মানে এটা একটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নাই, বাট এটা দিতে হবে, এটা না দিলে কিন্তু আবার যত লিঙ্ক করেন কাজ করবে না। পাইছে সিএসএস দেখেন তো, পাইছে তো নাকি, এই হচ্ছে। তাহলে এখন কাজ করাটা সুবিধা, আমি যদি স্পিল্ড করি এখানে এটা দিয়েছিলাম মার্কআপ, এখন আমার এখানে কাজ করাটা অনেক সুবিধা, আমি মার্কআপ করবো সিএসএস লিখবো, মার্কআপ করবো সিএসএস লিখবো।
আমার মনে হয় এতটুকু যদি বুঝে থাকি আপনারা আজকে কাজ করবেন। আমি আরেকটা জিনিস টেবিল আর ফর্মটা একটু দেখাই দিই, যেহেতু আমরা একটা ক্লাস করছি, কথা অনেকে করে নাই আপনারা ফার্স্ট ক্লাস, তো আমরা গত ক্লাস আসলে এখানে শিখছিলাম, আমি আবার রিক্যাপ করলাম মোটামুটি। এবং ওইটা ডিজাইন করে ওই যে আমরা একটা একই ডিজাইন বারবার করছিলাম, একটা টাইটেল নিচ্ছি, একটা ইমেজ দিচ্ছি, আর হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে ওটা সুন্দর করে আমরা ব্লগে আর্টিকেলের মতো বানাইছিলাম, পরপর তিনটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছিলো। তো মেনু বানাতে গেলে আমরা টপিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আপনারা এখানে আসলে পাবেন, সেটা হচ্ছে HTML আর দুই তিনটা টপিক শিখবো না, লিস্ট শিখবো, টেবিল আর ফর্ম শিখবো। হ্যাঁ, আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে অডিও ভিডিও কিভাবে নিতে হয়, আই ফ্রেমের ব্যবহার, এই কয়েকটা জিনিস জানতে হবে, তাহলে হবে। সব ট্যাগের দরকার আমার নাই। তো এখান থেকে ওই যে আপনারা বাসা দিয়ে এগুলো দেখবেন, যেমন হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর কথা বলছিলাম, অলরেডি ফরম্যাটিং এর 4-5 টেক্সট ইউজ করছেন, বোল্ড, ইটালিক শিখলেন না, এটা হচ্ছে ফরম্যাটিং এর ট্যাগ, এখানে দেওয়া আছে দেখেন, বোল্ড, স্ট্রক, ইটালিক, মার্ক, কোড, স্মল ট্যাগ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা একটু চোখ বলে নেবেন, এটা আমার মুখে সবসময় লাগে না এগুলো, এই জন্য বললাম। স্টাইলের জন্য অলরেডি আমরা শিখলাম ইনলাইন, এমবেডেড, আর এক্সটার্নাল। তো আমরা সবসময় ইউজ করবো, এক্সটার্নাল ইউজ করবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ইনলাইন লিখতে, অনেক ক্ষেত্রে ইনলাইন খুব কম, এমবেডেড ইউজ হয়। আর এরপর আসতেছে ইমেজ, অলরেডি তো ইমেজ আনা শিখছি নাকি, ইমেজের সোর্স অ্যাট্রিবিউট লাগে আর কি অল্টার অ্যাট্রিবিউট লাগে, তো এটা শিখলাম। এরপর আসতেছে টেবিল। তো টেবিল তৈরি করা, তাহলে একটা চলেন আমরা এই পেজ আছে থাক, আমরা নতুন একটা ফাইল নেই এখানে, টেবিল ডট এইচটিএমএল। আমি চাইলে এটার মধ্যে লিখতে পারি, আমি আলাদা একটা ফাইলে নিলাম টেবিল ডট এইচটিএমএল, এটা। তাহলে সেম একইভাবে মার্কআপ HTML5 দিলাম, ওকে। টেবিল তৈরি করতে গেলে কি থাকে, আমরা দিলাম হচ্ছে ইউজার টেবিল আর এমপ্লয়িজ লিস্ট, কথার কথা এরকম রাখলাম, একটা এমপ্লয়ি টেবিল তৈরি করবো। তার টেবিল টিআর টিএস, এমপ্লয়িদের প্রথমে কি থাকে, তার আইডি থাকে, নাম থাকে, ইমেল থাকে, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, অনেক কিছু তথ্য থাকতে পারে টেবিলের মধ্যে। তথ্য কলাম আর রো, টেবিলে কি থাকে, কলাম আর রো থাকে। প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে টেবিল হেডিং, তাই থাকে না, মানে সিরিয়ালে আমরা যদি একটু দেখি যে HTML তো টেবিলে কি তথ্য থাকে, আমি ইমেজে গেলাম, মার্কারে যাচ্ছে, এই হচ্ছে টেবিল, কথার কথা। এই যে কি থাকে, সিরিয়াল নাম্বার, নেম, আর এটা হচ্ছে এক একটা কলাম, মানে আপনার শুরুতে, তাহলে এখানে সিরিয়াল নাম্বার থাকবে, নেম থাকবে, পজিশন আর কি থাকবে। এটা তো ডিপেন্ড করে আপনি কি ধরনের ডাটা রাখবেন তার উপর টেবিল, বাট বানানোর মেকানিক্স তো কমন। এখন আমি কিসের টেবিল বানাবো, এই টেবিলের এখানে অনেক কাজ আছে, এখানে যে টেবিল কল স্প্যান রো স্প্যানের কাজ আছে। এটা কি আছে দেখেন তো, এইটুকু ভাঙা, আবার এটা পুরোটা মার্চ করা, এটা কি আমার, আমি এটা পরে আসতে, তাহলে আগে এটা শিখি, দুইটাই আমি দেখে দিচ্ছি, আমরা এই দুইটাই দেখি। প্রথমে ধরেন এটা চিন্তা করেন, হ্যাঁ, এখানে কল স্প্যান রো স্প্যান আছে, আমি দেখাচ্ছি। তো প্রথমে এখানে এই টেবিলে কয়টা কলাম আছে আপনার চিন্তা করেন তো, কয়টা কলাম আছে, আর রো আছে কয়টা, 4-5-6টা রো আছে, তাহলে 5। তাহলে এখন আমি চিন্তা করবো, প্রথমে যেটা আছে এটাকে বলা হয় টেবিল হেডিং, এটা কি বলা হয়, প্রথম যেটা আছে প্রথম রোটা টেবিল হেডিং। তাহলে এখানে টিএস দিতে কি দিতে হয়, সিরিয়াস, তাহলে এখানে আইডি, কথার কথা, টিএস, নেম, এরপর কি আছে, পজিশন, স্যালারি, তাহলে এখানে যেটা হচ্ছে পজিশন, এরপরে হচ্ছে স্যালারি। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টাইপ, হ্যাঁ। এখন আমি এই ফাইলটা আবার রান করি, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, আসছে, বা টেবিলের মতো মনে হয় না, টেবিলের মতো মনে হয় না, কারণ আমার টেবিলটা ছিল এরকম, বর্ডার আছে, হ্যাঁ। তাহলে কি করতে হয় আপনারা কে বলতে পারবেন বলেন তো, টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, কি অ্যাট্রিবিউট, বর্ডার, এটা দিলে এই যে টেবিল হয়ে গেল, আসছে বর্ডার। আচ্ছা, তাহলে হেডিং হয়ে গেলে এরপরে কি, শুধু এখন ডাটা কি লাগবে, হ্যাঁ আসতে, ওটা আসতেছে, আমি কীভাবে কাজ করবো। এরপর কি, শুধু ইনফরমেশন, প্রথমে থাকবে আইডি, জাস্ট আমার এখানে এআই লিখে দিচ্ছি, আমি এখানে বললাম, হ্যাঁ, আরেকটা নিলাম, দুইটারও নিলাম, আচ্ছা, ওকে। তাহলে আমার টেবিলে এখন কয়টা তথ্য এলো, তিনটা এমপ্লয়ি আছে, তিনজন এমপ্লয়ি আছে, তিনজনের নাম, পজিশন, স্যালারি আর টাইপ দেওয়া আছে। আচ্ছা, যদি ডিজাইনে পারমানেন্ট না, কোম্পানি এখানে কি দেওয়া আছে, কোম্পানি ফাউন্ডার, এখানে আবার ক্যাটাগরাইজ করা আছে, সেটা পরে আসতেছে। তাহলে এখানে যে উনি যেটা বললো যে টেবিলের এখানে ডিজাইনটা তো আসলে ডাবল বর্ডার, অথবা টেবিলটা বড় না, মানে একটু যদি বড় করতে হয় তাহলে টেবিলে কি দিতে হবে, উইথ দিতে হবে। আবার টেবিলের মাঝখানে যে ঘরগুলো আছে একটু বড় করা দরকার, একটু স্পেস দরকার, তো সেটা জন্য কি লাগে, প্যাডিং। তো টেবিলের এখানে আর দুইটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে সেল প্যাডিং,
সেল প্রথম উইথ দিয়ে একটা, হ্যাঁ উইথ হচ্ছে ডাব্লিউ ডিটেলস ইজ ইকুয়াল টু তার 50%, মানে পুরো ডিসপ্লের কত 500% হয়ে গেছে। তাহলে টেবিলটা কি হলো, পুরো জায়গার অর্ধেক নিল পুরো ডিসপ্লে। এটা করে যদি মাঝখানে আনতে হয় তাহলে কি করতে হবে, উইথ দিতে হবে, মার্জিন 0 অর্ধেক হলে মাঝখানে আসবে। আপাতত আমি জাস্ট উইথ দিয়ে রাখলাম। আচ্ছা, সেল প্যাডিং, সেল প্যাডিং, তাহলে সেল মানে কি, প্রত্যেকটা ঘর এক একটা ঘরে কি বলা হয়, সেল, সেল প্যাডিং। আর আরেকটা অ্যাট্রিবিউট আছে যদিও আসলে এটা ইউজ হয় না, সেল প্যাসিং স্পেস। তাহলে কি হবে, এই যে এটা বড় হয়ে গেল। তো আসলে টেবিলটা কি সুন্দর লাগতেছে, কারণ এই যে ডাবল ডাবল করা হয়ে গেছে। সেল প্যাসিং আমরা 0 ইউজ করি, এটা 0 দিলাম। তারপরেও এই যে মোটামুটি আসছে, আগের থেকে কি ডাবল বর্ডার থেকে ইয়ে হয়েছে না, সিঙ্গেল বর্ডার আসছে, বাট বর্ডারটা কিন্তু ডাবলই আছে, বাট মোটা দেখা যাচ্ছে। আর এই বর্ডারটা দেখেন কিন্তু সিঙ্গেল চিকন, এবং বর্ডারটা সবসময় কি হালকা কালার। আমার কন্টেন্ট থেকে বলে এটা কালার, বর্ডারটাই বেশি হাইলাইট হয়েছে এখানে, তাই হয়েছে না, বর্ডার কালারটা হালকা গ্রে হলে আর কন্টেন্টটা বেশি ফোকাস হতো। তো মোটামুটি এতটুকু হলে কিন্তু সিএসএস এর টেবিল, মানে এই কয়েকটা জিনিস। আর এখানে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, আপনি প্রথম যে রোটা আছে এটাকে আপনি রাখবেন হচ্ছে টি হেডের ভিতরে। কি রাখবেন, টি হেড, মানে রাখতে পারলে বেস্ট, বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা। আর এই পুরা রো মানে টেবিল বডি যতগুলো রো তৈরি হবে, টি সরি বডি, এটা মানে এটা রাখাটা বেস্ট প্র্যাকটিস। না দেখলে ডিজাইনে কিন্তু কোনো ইফেক্ট পড়ছে দুইটা দেওয়াতে, দেওয়াতে কোনো সমস্যা নেই, না দেওয়াতে কোনো সমস্যা নেই, বাট দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। কারণ আপনারা যখন যে সার্ভাসে ডাটা টেবিল ইউজ করবেন, ডাটা টেবিল ইউজ করতে টি বডি আর টি হেড না থাকলে কাজই করবে না প্লাগইনে। মানে এটা না দিলে কাজ করতেছে ঠিক আছে, বাট আমরা যখন ওই যে ব্যাকিংয়ে ডাটা দেখাবো, মানে সার্ভাস ডাটা টেবিল নামে একটা প্লাগইন ইউজ করবো, ওই প্লাগইনের ক্ষেত্রে দেখবেন টি আর টি হেড টি বডি না থাকলে ওখানে কাজই করবে না প্লাগইন, দিতেই হবে রোজ। তো দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। ওকে, আবার আমি চাইলে টেবিল ফুটার ইউজ করতে পারি, এটাকে বলা হয় টি ফুট। আমি যদি এটাকে কপি করি, টি হেডটাকে কপি করলাম, সবার লাস্টে দিলাম, এটাকে বলা হচ্ছে টি ফুট। তাহলে কি একই জিনিস নিচেও থাকলো। এটা কেন হয়, যে অনেক ডাটার ক্ষেত্রে কি হয়, যখন স্ক্রলিং করে নিচে নিচে চলে আসছেন, আপনার হেডিং চলে গেল, ওটাও বন্ধ করা যায় সেটা পরে, বাট যাতে বোঝা যায় যে আমি এই রোতে আছি, আমি কি এই রোতে আছি না এই রোতে আছি, এই জন্য টি ফুটও কিছু কিছু ক্ষেত্রে ইউজ করে, হ্যাঁ এর অপশনাল। তো এটা হচ্ছে, আর কমেন্টের জন্য একই জিনিস থাকে, হ্যাঁ একই টি ফুট, মানে এটা ফুটার আছে, হ্যাঁ কোনটা, এই যে ডাটা চেঞ্জ করতে হবে, ডাটা চেঞ্জ করে ভাই, এখানে অটো জেনারেট হচ্ছে তো, এই যে এখানে এডিট করে দিতে হবে, এবং এই ডাটা কোথায় দিয়ে আসবে, ডাটা বেস থেকে আসবে, আমাদের এটা জন্য প্যারা না। আমি শুধু ডিজাইন করে দিই, এখন এই ডাটা নাকি ডাইনামিক্যালি আসবে। আপনি যে রোয়ের মধ্যে চেঞ্জ করে দেবেন, যেমন অ্যাক্সেস, হ্যাঁ এই যে আমি চেঞ্জ করে দিলাম, এখানে এখানে তো একই ডাটা আসছে না, জাস্ট নাম দিলে এইভাবে চেঞ্জ করে দিলাম। মানে মূল বিষয় কিন্তু এটাই, মানে এখন আপনি ধর এটা না বানায় আগে এটা বানালেন, এখন এটার মধ্যে একটা কলাম বাড়াই দেবেন, কথা কথা এখানে একটা কলাম বাড়াই দেবেন, তাহলে কি হবে, টেবিল ভেঙে যাবে না। এই যে দেখেন এটা, কারণ আপনি তো হেডে তো শুরুই করেন না, একটা বাধ্য করছেন, এখন মাঝখানে এসে যদি একটা টিডি বাড়ায় দেন, একটা সেল বাড়ায় দেন, তাহলে টেবিলে এরকম ভেঙে যাবে। হ্যাঁ সেল আসবে। তো এখন আমাদের ডিজাইনে কি ছিল দেখেন তো, এখানে এই যে এই তিনটা মিলা, মানে প্রথম তিনজন এমপ্লয়ি, আমি যদি আরেকটা এমপ্লয়ি নেই, কথার কথা টিআর, এখানে আরেকটা এমপ্লয়ি নিলাম, আর এখানে এখন প্রথম তিনটা এলিমেন্ট কি ছিল এখানে দেখেন তো, এই তিনজনে এই যে টাইপের এখানে বলছিলাম না প্লেসমেন্ট, তারা আবার কি করছে এক জায়গায় করছে, তো এটাকে আবার এই নিচে টোটাল অ্যামাউন্ট আসছে, দেখেন টোটাল হচ্ছে এত অ্যামাউন্ট, তাহলে এই পুরাটাকে কি একটা দুইটা তিন কলাম মিলে কি এক লাইন হয়ে গেছে না, ওইটাকে আবার কল স্প্যান আর একটা বলা হয় কি রো স্প্যান। তো এটা শেখার জন্য আমি আবার যেমন ওয়ার্ডে, আপনারা তো ওয়ার্ড ইউজ করেন, ওয়ার্ডে টেবিল বানানো কত সহজ, এখানে তো কোড লেখা করতেছেন, ওয়ার্ডে দেখেন টেবিল বানানো কত সহজ। আমি এখানে গেলাম, জাস্ট ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর কি টেবিলে, এই যে টেবিল বানাতে টেবিলে কয়টা কলাম লাগবে, এখানে ক্লিক করলাম, এই যে এইখানে হচ্ছে কলাম আর এই হচ্ছে রো, টেবিল হয়ে গেল। এখন এই টেবিলের আমরা ডাটা বসাতে পারলাম, ওখানে মার্কআপ, তাহলে আলটিমেটলি কি টি আর টি দিত। তো অনেক ক্ষেত্রে এরকম হয়, মার্চ করি না, এই মার্চ, এটা কি হলো কলাম মার্চ হলো, এটাকে বলা হয় কি কল স্প্যান। আর এভাবে যদি স্প্যান মার্চ করি এটাকে বলা হয় রো স্প্যান, এটা কি বলা হয় রো স্প্যান।
তাহলে এখন আমার টেবিলে ধরেন এই টেবিলের ভিতরে আমাকে কি করতে হবে, এটাকে এই তিনটা কয়টা প্রথম তিনটে বা চারটাকে এক জায়গায় করতে হবে, কি করতে হবে, চারটাকে এখন আপনি দেখতেছেন এখানে মানে এই সবটি কি হবে, একটা হবে নাকি, এই যে পুরাটা মিলে কি একটা হবে। তাহলে আমি এটাকে বলতেছি রো স্প্যান, এটার সাথে এটা, তো রো মানে কি পরে পরে আছে না, তার মানে আমি আমার কোডে যদি যাই দেখেন একটু, কোনটা এই কলাম না, এই যে এটা, এটা তো টাইপ নাকি, তাহলে এই যে এটা তাহলে প্রত্যেকটা মিলে কি হবে, একটা হয়ে যাবে। তাহলে এই লাস্ট রো না এটা, মানে এই কলামের কি লাস্ট সেল। তাহলে আমি এখানে বললাম রো স্প্যান, রো স্প্যান টু, টু বললে তাহলে এখানে এটা বাদ যাবে। দেখেন আপনার ভিজুয়ালে যদি এখন যাই, প্রথমে আগে টেবিল বানায় নেবেন, কল স্প্যান রো স্প্যানের ক্ষেত্রে কয়টা হলো, দুইটা। তার মানে যদি আমি এটাও বাদ দিই তাহলে এখানে কত দিতে হবে, তিনটা। তাহলে আমি টোটাল লাগবে হচ্ছে সাইডটা, তাহলে এটাও বাদ যাবে, মানে সব মার্জ হয়ে গেল, মার্জ হয়ে কি হয়ে গেল, একটা হয়ে গেল। এবার হয়েছে, যদি এদিক থেকে মার্জ করতে চাই এই জায়গায়, তাহলে কি করতে হবে, প্রথমে এখানে আসতে হবে, সাইড নাম্বার এখানে আসতে হবে। তাহলে সাইড নাম্বার এখানে বলতে আমি কোথায় যাবো বলেন তো, প্রথমটা একবার এই জায়গাতে, তাহলে এটা লাস্ট রো কত, এই যে এটা না, এটা। তাহলে এখানে আমি এখানে কি বলবো, কল স্প্যান, আমি এখন পাশাপাশি নিয়ে আসবো না, তাহলে কল স্প্যান, তাহলে এখানে কিছু থাকবে, এবার আসছে, মানে আগে বানায় নিতে হবে তারপর আপনি হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে চারের জায়গায় কি হবে, টোটাল এটা আসবে হচ্ছে, ঠিক আছে। এখন এই হিসাবটা অনেকের ক্ষেত্রে একটু কনফিউশন হয়, মানে হয়তো মার্কস করতে গেলে কোনটা বাদ দেবো আর কোনটা দেবো না, কয়টা করব। তো প্রথমে হচ্ছে পুরো টেবিল বানায় না, তারপরে প্রয়োজন আপনি 1 2 3 মান, আমি যেটা শিখাই আর কি, যে প্রত্যেকটা করে 1 2 করে চিন্তা করেন, 1 2 এখন একের সাথে 2 মার্কস করবো বা 3 মার্কস করবো, যদি নাম্বারিং থাকে তাহলে আপনার জন্য মার্কস করাটা সহজ। হ্যাঁ, অনেক কমপ্লেক্স, এরকম অনেক কমপ্লেক্স মার্কস থাকে টেবিল, দেখবেন আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন, ওইগুলোতে মার্কস করাটা অনেক ঝামেলা। তো আমাদের আসলে এত এই ধরনের কাজ করতে হয়, ইউআই যারা ডিজাইন করে, এগুলো হচ্ছে যারা ওই যে টেবিল বানায় বা নর্মালি যে এন্ট্রি করে না, ওই যে টাইপিং করে না, তাদের জন্য অনেক ক্ষেত্রে লাগে যে ডাটা প্রেজেন্টেশন করতে, তখন তাদেরকে লাগে। তো ওয়ার্ডে তো ড্রাগ করে করাই যায়, বাট এটা যদি এইচটিএমএল বানাতে হয় তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে। আমি কোনটা বাদ দিবার কয়টা বললাম, আমি বললাম কোয়ালিসমেন্ট টু, আমি বাদ দিলাম তিনটা অথবা দুইটা, তাহলে তো হবে না। তো মূল কাজ হচ্ছে প্রথমে আগে ডিজাইন পুরো টেবিল বানাবেন, কয়টা কলাম আর রো আছে, তারপর প্রয়োজনে আপনি 1 2 করে বসে বসে মার্চ করেন। হ্যাঁ, তো টেবিল নিয়ে আর আলোচনা নাই। টেবিলটা, হ্যাঁ এই টেবিলটাকে আরেকটু সুন্দর করা যায়, এই বর্ডার টর্ডারকে আরেকটু সুন্দর করা যায়, বর্ডারে কালার দেওয়া যায়। তাহলে এটা করতে গেলে আমাদের 3 লাইন চেঞ্জ লিখতে হবে। হ্যাঁ, কি লিখতে হবে, বর্ডার কালার না, আমরা এই যে পুরোটাই বাদ দেবো, এটা এই পুরোটাই কি করব, টেবিল একটা ক্লাস নিলাম, এমপ্লয়ি এম, একটা নাম দিলাম, মানে মিনিংফুল একটা নাম হওয়াটা কি পেসপেক্টিভ এমপ্লয়ি টেবিল। তাহলে এখানে আমি আপাতত কি ইন্টারনাল করলাম এমবেডেড, তাহলে আমাদের ক্লাসের নাম কি এমপ্লয়ি টেবিল, এই যে এই টেবিলের EMPLY, এমপ্লয়ি বানান ভুল নাকি, আছে আচ্ছা ঠিক আছে। এমপ্লয়ি টেবিলের প্রথমে আমরা কি দেবো, উইথ দেবো নাকি, উইথ হচ্ছে 50%, সরি, এরপরে আসবো হচ্ছে মার্জিন অটো। তাহলে টেবিলটা আমার কোথায় আসলাম, মাঝখানে আসলাম, বাট টেবিলে স্টিল এখন কোনো বর্ডার আসে না, আসছে। টাইটেলটা মনে হয় আমরা টেবিলের, এটাকে টেবিল ক্যাপশন নামে একটা ট্যাগ মনে হয় আছে, ক্যাপশন মেবি এটাও ইউজ হয়, ক্যাপশন দিলে টেবিলের মানে মাঝখানে আসলে দেখেন এটার মধ্যে, মানে টেবিলের ভিতরে ক্যাপশন ইউজ করলাম, কিসের টেবিল, আমরা টাইটেল ইউজ করলাম না, বাট এটা পরে ফন্ট সাইজ আমি বাড়াই দেবো, যদি ফন্ট সাইজ ছোটো মনে হচ্ছে ফন্ট সাইজ বাড়াই দেন। আচ্ছা, মানে আলাদা হেডিং ইউজ করলাম না, ক্যাপশন মানে যেরকম টেবিল কিসের টেবিল। আচ্ছা, টেবিলে কোনো বর্ডার নাই, আচ্ছা বর্ডার কাকে দিতে হয়, টি আর আর হচ্ছে টিডি। তাহলে এখন বললাম এমপ্লয়ি টেবিল, এর ভিতরে কি আছে, টিএইচ আর হচ্ছে টিডি, এটার বর্ডার দেবো। বর্ডারের জন্য বর্ডার কয় দিকে হয়, 4 দিকে তো হয় নাকি, তো এটা মানে হচ্ছে শর্ট অ্যান্ড প্রপার লিখতে হবে এখানে। বর্ডার উইথ, এটা হচ্ছে বর্ডার উইথ, বর্ডার নিয়ে আরো আলোচনা করবো। বর্ডার শুধু তো টেবিলে বর্ডার হয় না, যে কোনো এলিমেন্টারি বর্ডার হতে পারে, আমরা এই একটা ডিভের বর্ডার হতে পারে। বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তো ব্ল্যাকটা বলে আমি হচ্ছে লাইট গ্রে দিলাম, লাইট, আচ্ছা লাইট গ্রে দিলাম, আসছে বর্ডার লাইট
লাইট গ্রে, লাইট, বাট বর্ডার তো স্টিল ডাবল হয়ে আছে। তাহলে এখানে একটা কাজ করতে হবে, এই জায়গায় একটা প্রপার্টি আছে, বর্ডার কলাপস, বর্ডার কলাপস, কলাপস, এই একটা প্রপার্টি বলে টেবিলটা সুন্দর হয়ে যাবে। মানে এই যে আমাদের এই কলাপস প্রপার্টি দ্বারা এই যে ডাবল যে বর্ডারটা আসে এটা বাদ দেওয়ার জন্য এই প্রপার্টি ইউজ হয়। হ্যাঁ, সিএসএস এর এই প্রপার্টি টেবিলের জন্য, শুধুমাত্র এটা টেবিলের জন্য ইউজ করা হয়। টেবিলের এই বর্ডার ডবল বর্ডারটাকে কলাপস করার জন্য। কলাপস মানে কি, ভাঙা না, ভাঙে তো নাকি, কলাপস মানে কি করা, আর ডাবল যে একটা আছে সেটাকে ইয়া করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তো ওটা বাদ দেওয়া গেলে এখন বর্ডার না দিলে কিন্তু আবার আসবে না, বর্ডার না দিলে বর্ডার দেখাবে, কিছু দেখাবে না। আর ডবল যে অ্যাটিটিউডটা ছিল, বিহেভিয়ার ছিল ডিফল্ট, সেটাকে বাদ দেওয়ার জন্য মূলত আসলে বর্ডার কলাপস কলাপস করতে হয়। এরপর আপনি বর্ডার এখানে ডার্ক দেন বা আপনি যেটা দেন আর কি, ডার্কগুলো দিলাম। তো আমরা এখানে তাহলে একটু হালকা কালার ইউজ করার জন্য 444 দিলাম, 4 সিরিজের কালার দিলে এটা গ্রে কালার, তো এটা তো আরো বেশি আসতেছে। তাহলে আমরা এখান থেকে 8 8 8 বুঝছো না? চাইলে আপনি আরেকটু কমা দিতে পারেন। এই এই হচ্ছে এখন সেলগুলো তো মাঝখানে কি জায়গা দরকার না, তো ওই যে সেল প্যাডিং এর পরিবর্তে এখানে কি দেন, বর্ডার দিলেন আর হচ্ছে প্যাডিং দেন। ওই যে মার্জিনের মতো প্যাডিং এর কি চারিদিকে হয় না, মার্জিনের মতো প্যাডিং হচ্ছে চারিদিকে হয়। তাহলে এখানে আমরা প্যাডিং দেব 4 পিক্সেল বা হচ্ছে আচ্ছা 10 পিক্সেল, তার মানে কি এখন চারিদিকে 10 পিক্সেল হবে, বুঝছে? এই হচ্ছে অবস্থা। রিসেট দিলাম, এই তো টেবিল। আপনি এই ক্যাপশনের এই লেখাটা ফন্ট সাইজ বড় করতে হবে, কথার কথা। তাহলে কি করবো এখন বলেন আপনারা, এই লেখাটা ফন্ট সাইজ বড় করতে হবে, তাহলে এটাকে ধরতে হবে। তো তাহলে এটা আছে কার ভিতরে, এমপ্লয়ি টেবিলের ভিতরে। তাহলে এখন আমি সরাসরি ক্যাপশন লিখতে পারি, ফন্ট সাইজ লেখা বড় করার জন্য কোন প্রপার্টি, আর এই প্রপার্টিগুলো আমরা শিখবো, সিএসএস প্রত্যেকটা আলাদা আলাদা শিখবো। 30 হয়েছে, ফন্ট সাইজ বড় হয়েছে। লেখাটা বোল্ড করা দরকার, মানে একটু মোটা করা, এই সোয়ারের মধ্যে লিখলে যেন বোল্ড আসে না, তাহলে বোল্ড করার জন্য একটা প্রপার্টি আছে ফন্ট রেট। তাহলে এখানে ফন্ট রেট হচ্ছে নর্মাল, আমি যদি বোল্ড লিখি একটু তো হয়েছে নাকি, হয়েছে? কারণ এটা নিচে যেমন এই বর্ডারের সাথে এটা লেগে গেছে না, তাহলে কি করতে পারি বলেন, এই দূরত্ব বাড়াতে গেলে আর কি লিখতে হয়, হ্যাঁ বিআর বলেন, উনি বলেন প্যাডিং, আর কেউ মানে জায়গা ছেড়ে দিতে হবে। মানে আমার এই যে এমপ্লয়ির মধ্যে এই যে বর্ডারের সাথে এই লেখার একটা গ্যাপ দরকার, মানে দুজনের মাঝখানে মার্জিন ডাউন বিয়ার মার্জিন। প্যাডিং দিলে, হ্যাঁ প্যাডিং দিলে কমবে, বাট মার্জিন হলে কি হবে, জায়গা ছেড়ে দেবে। তাহলে প্যাডিং দিলে কি হবে, লেখার চারিদিকে জায়গা তৈরি হবে। তাহলে প্যাডিং আমি দিলাম হচ্ছে, প্যাডিং কোন দিকে লিখতে, চারিদিকে না শুধু বটম, মার্জিন বটন মার্জিন বটম দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি সেটাই বললাম যে প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল। ঠিক আছে, মার্জিন দিলে জায়গা আছে, কিন্তু প্যাডিং দিলে কি মানে ওই জায়গার কন্টেন্ট। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবে। হ্যাঁ প্রত্যেকটা আসবে। আমরা যখন মার্কআপ করবো মানে আমি যখন ডিজাইন করবো টেমপ্লেট করবো তখন আমি ইন্সপেক্ট করে কাজ করবো, মানে আমি লাইভে সিএসএস করবো, পরে এটা নিয়ে ওখানে বসাবো। যেমন এখানে এই যে রাইট বাটন ক্লিক করলেন, ইন্সপেক্টে ক্লিক করলেন, অথবা F12, এটা মানে জুম করা আছে। আচ্ছা হ্যাঁ প্রত্যেকটার ব্যবহার আসবে। এখান থেকে আমি যখন সিএসএস করবো আমার এলিমেন্ট নিয়ে কাজ করবো, এটাতে যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো তখন এই কনসোলে কাজ করবো। জাভাস্ক্রিপ্টে কোনো এরর আসা, জাভাস্ক্রিপ্ট কোড লেখা কনসোলে আসবে। আবার যখন এই হচ্ছে নেটওয়ার্কটা আসবে হচ্ছে আমাদের ইয়াতে, যখন আমি সার্ভারতে ডাটা ঠিকমতো আসতেছে কিনা বা কোনো ভুল এরর আসতেছে কিনা বা সার্ভার রিলেটেড, তখন নেটওয়ার্কের মধ্যে। হ্যাঁ আর নেটওয়ার্কে হচ্ছে আপনার এটা কতটুকু টাইম নিচ্ছে, অ্যাজাক্স রেসপন্স আসতেছে, রেসপন্সগুলো চেক করার জন্য নেটওয়ার্কে যাচ্ছে। তো এইগুলো আমরা যখন প্রত্যেকটা আসবে, তাও ডিজাইনের জন্য আপাতত এটা, জাভাস্ক্রিপ্টের জন্য কনসোল। আর সোর্সে গেলে এখানে আপনি কোন টোটাল ফাইল দেখাচ্ছে। তো নেটওয়ার্ক এখানে আরও আছে, মেমোরি আছে, অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে যখন ক্যাশিং নিয়ে কাজ করবেন, আপনার লোকাল স্টোরেজে ক্যাশ হচ্ছে কি হচ্ছে না, যেমন যেখানে এগুলো আসবে। তো ডেভ টুলের আরও অনেক কাজ আছে, যেমন হচ্ছে যে লাইট হাউস, এটাতে হচ্ছে আপনার স্পেসের স্পিড অপটিমাইজেশন, মানে কোনটা বেশি টাইম নিচ্ছে, হ্যাঁ কোন এলিমেন্টের সময় বেশি, স্পিড টেস্ট করার জন্য যেটা হচ্ছে লাইট হাউস। তারপরে আরও অনেক কিছু আছে, আসবে এগুলো। আপাতত ডিজাইনের জন্য এলিমেন্ট, যেমন আপনি চাইলেন এটাকে, এই যে আমি যদি এটাকে ক্লিক করি এবং এটাকে সিএসএস করে দেখেন অটোমেটিক চলে আসছে এখানে। আমি এখন এখান থেকে আমি তো তখন সিলেক্ট করে কাজ করছিলাম, বাট আমি এখান থেকে এলিমেন্ট করতে পারি, যে সরাসরি টেবিল ক্লিক করলাম, অলরেডি টেবিল তো আছেই। তো কোন একটা এলিমেন্টে ধরার জন্য এখান থেকে ক্লিক করলে হবে। ক্যাপশনে ক্লিক করলে এই যে প্লাস সাইন, এই যে ক্যাপশন চলে আসছে। আমি যদি এখন এখানে কালার বলে, কালার হয়েছে, মানে লাইভে দেখতে পাচ্ছি। আমি এটা ফন্ট সাইজটা বাড়াই দিলাম, অলরেডি যদি ওখানে করা আছে 50 পিক্সেল, বড় হয়েছে।
কারণ এই কোডটাকে রিফ্রেশ দিলে চলে যাবে, কারণ আমি তো সিএসএস লিখি না, এটা লাইভে দেখতেছি আর কি। এইভাবে কাছে এখন আমি এটাকে নিতে পারি, কপি করলাম, কপি রোল। তো এটা আমি প্রজেক্টে যখন করাবো তখন দেখো একদিনে তো সব শিখতে হবে, বিষয়টা এরকম না। আমাদের সামনে ক্লাস করেছে, আমি 1 ঘন্টা সব শিখলে পরে মাথায় থাকবেও না এগুলো। তো অর্থাৎ স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। আপনি আজকে যেমন হেডিং শিখলাম, প্যারাগ্রাফ ইমেজ আনা শিখলাম, সেটা সিএসএস লেখা শিখলাম, একটা টেবিল বানানো শিখলাম। তো 12টা অলমোস্ট বাইরে গেছে। আমি ফর্মের একটু ধারণা আজকে দিয়ে দিই আর লিস্টটা দিয়ে দিই, কারণ হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে। এইটুকু যা শিখালাম গত ক্লাসে কোনো শিখে আসছে। ওকে, তাহলে আমরা এই লিস্টটা একটু শিখি। লিস্ট যেমন আমাদের ইন্ডেক্স পেজে চলে যায়, আমরা মেনু বানাবো না? তো মেনুর জন্য ন্যাব নামে একটা ট্যাগ আছে, ন্যাব। তো সেটা পরে আসতেছে। তো লিস্ট, HTML এর লিস্ট আছে 3 প্রকারের: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন লিস্টটা এমন ইউজ হয় না। হ্যাঁ, অর্ডার আর আনঅর্ডার। অর্ডার বলতে যে আমরা লিস্ট করি, স্টার মার্ক দিয়ে করি অথবা ওয়ান প্রতীক দিয়ে লিস্টিং করি। যেমন এখানে আমরা যেমন কী কী শিখবো, এখানে বললাম কোর্স টপিকস। এটাকে বললাম তুমি একটা লিস্টে দেখাও। তো লিস্টের জন্য ইউএল এর ভিতর কি ইউএল, এর ভিতরে এল। আমি যে অ্যারো সাইজে লিখতেছি এটাকে বলা হয় ইউনিট ট্যাগ করা যায়, মানে একবারে লিখে দেওয়া যায়। ইউএল এলআই ট্যাগ দিলাম, হয়ে গেল। আবার এখানে আমি চাইলে গুণন 5 5টা এলআই করে হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট, মানে কাজ করার। এটা ইউনিট প্লাগইনের কাজ। হ্যাঁ, এগুলো আপনারা, হ্যাঁ, যেমন এখানে 5টা বললাম, ট্যাগ দিলাম, 5টা এলআই করে গেল একবারে। এখানে অনেক কাজের পরে শিখবেন আপনার প্রোডাক্টিভিটি করার জন্য। এটা ইউএল দিলাম, শুরু শেষ। ইউএল এর কি দিতে হবে? ইউএল, এবং এটার হচ্ছে ক্লোজিং। তারপর কি হয়? এলআই। এলআই মানে কি একটা লিস্ট আইটেম। কি HTML শিখবো। ওকে, তারপরে কি আসবে আমাদের? সিএসএস, এরপর জেএস, এবার বাড়তে থাকবে। এখন এটাকে যদি ব্রাউজারে যাই, ক্লোজ করে দিই আমি, এই হচ্ছে আসছে আনার লিস্ট। এখন এটা বাইরে আসছে কারণ আমি তো ডিভের বাইরে, তাই না? হ্যাঁ, এই তো। তাহলে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি আসছে? এটা ডট। আর এটাকে যদি অর্ডার লিস্ট করতে চাই, নাম্বারিং করতে চাই, জাস্ট এখানে কি করতে হবে? ইউর পরিবর্তে ও দিবেন। কি দিবেন? এক দুই তিন। এখন অর্ডার লিস্টের মধ্যে আবার এবিসিডি অর্ডারিং হতে পারে, আবার হচ্ছে রোমান সংখ্যা হতে পারে। তাহলে এখানে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ। তাহলে আমরা এখানে ইউএল থাকতো, এটা থাকতো, এটাকে যদি আবার কপি করি, কথার কথা, এটা হচ্ছে পিএসপি পাইথন যা। ওকে, এটাকে বললাম ও অর্ডার লিস্ট। আছে মানে বড় হাতে হয়ে গেছে। HTML কিন্তু বড় হাতে ছোট হাতের ইস্যু ধরে না। আর একটা XHTML আমার কেস সেনসিটিভ, মানে আপনার ট্যাগের নাম যদি এখানে আমি বড় হাতের ইউএল দেই তাহলে কাজ করবে, আউটপুটে কোনো পার্থক্য নাই, কিন্তু এরর নাই কোনো। বাট স্ট্যান্ডার্ড যেটা সেটাই দেবেন, আপনি আবার বড় হাতে ছোট হাতে লিখতে পারবেন না। এইটা তাহলে অর্ডার লিস্টের এখানে আবার টাইপ বলে দেওয়া যায়। এটা সিএসএস দ্বারা করা যায়। যেমন আমি এখানে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, টাইপ, টাইপ ইজিক্যাল টু স্কোয়ার। দেখেন সার্কেলের পরিবর্তে কি হয়ে গেল? স্কোয়ার হয়ে গেল। বাই ডিফল্ট থাকে ডিস্ক, ডিআইএসসি, এটা থেকে ডিস্ক, এটা ডিস্ক মানে গোল। বাই ডিফল্ট এটা থাকে। আপনার চাইলে সার্কেল বলতে পারেন। ওকে, সার্কেল বলে যেরকম আসবে। তার ডিফল্ট থাকে ডিস্ক, সার্কেল, একটা কি স্কোয়ার, 3 টাইপের। আমি এখানে বলে দিই টাইপ ইজিক্যাল টু হচ্ছে টাইপ কি থাকতে পারে? নানও হতে পারে, স্কোয়ার, ডিস্ক, নান। আমি যদি নান বলি তাহলে কোনো কিছুই থাকবে না, থাকবে। আবার এটার সামনে সুন্দর লিস্টও থাকতে পারে, মানে ইমেল আনতে পারে, মানে সুন্দর আইকন ইমেল আনতে পারে, মানে এই 3টা বাদও। সেটার জন্য আমাকে সিএসএস জানতে হবে। আপনি অনেক জায়গাতে সুন্দর বুলেট মার্ক করা থাকে, মানে এটা বাদ দেয়, কালারফুল থাকে, আইকন থাকতে পারে, সেটার জন্য আমাকে সিএসএস জানতে হবে। বা সিএসএস চ্যাপ্টার দিয়ে যখন করবো এটা করবো, এটা হচ্ছে সিএসএস পজিশন দিয়ে করতে পারে, অথবা এটা সামনে ইমেল ইউজ করতে পারে, এটার জন্য লাগবে। আর অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপ হয় হচ্ছে বাই ডিফল্ট টাইপ হচ্ছে আপনার ওয়ান, হ্যাঁ। তাহলে এটা বাই ডিফল্ট কিন্তু এটাই। আমি চাইলে এটা এ লিখতে পারি, এ হয়ে যাবে। আমি যদি বড় হাতের দিই তাহলে কি হবে? বড় হাতের এ হবে। আমি চাইলে কি দিতে পারি? রোমান সংখ্যা দিতে পারি। আমি চাইলে এটাকে বড় হাতে দিতে পারি। এই হচ্ছে 3 টাইপের। তাহলে ডিফল্ট থাকে কত?
আমি যদি এবিসিটা রেন্ডারিং করতে চাই ক্যাপিটাল, তাহলে এখানে টাইপ হচ্ছে, আমি এখানে কমেন্ট আউট করে রাখি, টাইপ হচ্ছে এরকম, আচ্ছা ওয়ানও আছে, ডিফল্ট ওয়ান, এই হচ্ছে লিস্ট। এখন এটাতে আমরা মেনু বানাতে পারি। এখন মেনু বানাতে গেলে এটা সিএসএস জানতে হবে, মানে এটাকে সুন্দর যদি এরকম নেভিগেশন বার, এই যে এরকম নেভিগেশন বার বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সিএসএস জানতে হবে। সিএসএস এর এটা ডিসপ্লে প্রপার্টি ব্যবহার জানতে হবে, ইনলাইনের কাজ, এগুলো সিএসএস এর চ্যাপ্টারে শিখবো। আপাতত লিস্ট বানানো শেখেন। আর আরেকটা লিস্ট আছে ডেফিনেশন লিস্ট, ডিএল ডিটি, সরি ডিটি, একটা হচ্ছে ডিডি। এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, এই যে এরকম আসে, সরি এই যে সেম। আমি যদি আরেকটা লিখি, সিএসএস বললাম, এটা বাইরে নেই, অথবা এটার ভিতরে লিখতে পারেন, ওই যে আমরা রচনা লিখতাম ওরকম আর কি, একটু ক্যাম্পাস, এই যেরকম আসবে। এটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। এটা স্টাইল, মানে এটা হচ্ছে ভূমিকা, আমরা যে লিখতাম আর কি, ভূমিকা লিখে ক্লোন দিতাম, তারপর প্যারাগ্রাফ লেখা শুরু করতাম। এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এটা তো এটার ইউজ কেস কম, বাট আমাদের এই দুটো লাগে। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে সার্কেল। এই হচ্ছে লিস্টের কাজ। আর ফরম নিয়ে একটু দেখাই দিই, আপনারা একটু পরে কাজ করবেন, যেটা শুক্রবার আমরা আরো পরে 48 মিনিটের মতো ক্লাস নেব, 30 মিনিটের মতো নেব। আচ্ছা, ফরম এইচটিএমএল এ মোটামুটি আগে গেছে, আমাদের ফরম শিখলে শুধু এখন আইএফএম আর অডিও ভিডিও লাগবে। এখন এটাকে টেমপ্লেট বানাইতে হবে, মানে এগুলো শিখে লাভ না, এগুলো শিখতেছি যে এটা লিখলে এটা হয়। এখন এটা ব্যবহার করে কি করতে হবে, প্রজেক্ট বানাইতে হবে, আমাকে একটা লেআউট বানাইতে হবে, লেআউটের মধ্যে আমার এটা ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে কোথায় কি থাকবে। হ্যাঁ, তো ফরমের জন্য এইচটিএমএল ফরম, তো ফরম কি কাজ করে বলেন তো, ফরমের মূল কাজটা কি, ইউজারের কাছ থেকে তথ্য নেওয়া, তাই তো। আমি যদি আমরা একটু এখানে এইচটিএমএল ফরম, ওকে এখানে আসলাম। তো ফরমের কাজ হচ্ছে ইমেজ আসে, এখানে ইমেজ থেকে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ধরুন এই ফরমটা দিলাম, দেখা যাচ্ছে ইমেজটা একটু লার্জ দেখে নেই, লার্জ সাইজ হচ্ছে লার্জ। এখান থেকে এটা একটা টেবিল, এটা একটা টেবিল, আচ্ছা টেবিলের মধ্যে আবার ডিজাইন আছে, সেটা পরে ডিজাইন নিয়ে পরে মাথা ব্যথা, আপাতত আমার এলিমেন্টগুলো বোঝা দরকার। সবই তো বুটস্ট্র্যাপ ফরম ডিজাইন করা। আচ্ছা, যেমন এই একটা টেবিল, এটা একটা টেবিল, সব ছোট ছোট হয়ে আসছে। এটার কথা চিন্তা করেন, ইউজারের কাছে নাম নিচ্ছে, পাসওয়ার্ড নিচ্ছে, সিটি, এমপ্লয়মেন্ট, ওয়েব সার্ভার, তারপর এখানে ইউজারে প্লিজ স্পেসিফাই ইউর রোল, তোমার রোল কি, তুমি কি অ্যাডমিন না ইঞ্জিনিয়ার না ম্যানেজার বা গেস্ট। তার মানে যে কোনো একটা টাইমে তো দুইটা রোল হয় না। হ্যাঁ, কিছু অফিসে তো একাধিক রোল থাকতেও পারে মানুষের, সেটা আলাদা বিষয়। মাল্টি রোল, আমাদের অ্যাপ্লিকেশন যেমন আমরা বলি, কিছু কিছু অ্যাপ্লিকেশনে মাল্টি রোলও থাকে, থাকে না, রোল পারমিশন এটা এটা তাহলে এইটা। তারপরে আস্তে আস্তে সাইন ইন, মেল, পেরোল। তাহলে এই যে ইউজার কাছে এগুলো কি করে, ইউজার কাছে তথ্য নেয়, তাই না, একই ধরনের তথ্য, যেমন এখানে ইউজার লিখতে পারে। আচ্ছা, এখানে এই দুইটার মধ্যে ইউজার লিখতে পারবে কোথায়, তিনটার মধ্যে না। ইউজার এটা চুজ করতে পারবে, এটা টিক দিতে পারবে, এটা কি, এটা একটা টিক দিতে পারবে, আর এটা কি একাধিক টিক দিতে পারবে, তাই না। আপনার বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করেন, বিশেষ ফর্মে অনেক তথ্য দিতে হয় না। তো ফর্ম লেখার জন্য ফর্মে কিছু এলিমেন্ট, ফর্মেরও কি এলিমেন্ট আছে, বিভিন্ন ধরনের তথ্য নেওয়ার জন্য কি বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। তো মূল বিষয়টা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে, যদি আসি তাহলে এখানে এইচটিএমএল ফর্মে যদি আসি, তো ফর্মের মধ্যে আবার ওই HTML5 এ কিছু নতুন এলিমেন্ট আসছে, মানে 4 এ যেগুলো ছিল না 5 এ আসছে। তো আপনার ডাব্লিউসি স্কুল অথবা এখানে যদি আসে, আপনার আসবেন হচ্ছে ফর্ম সেকশনে, এখানে আসে এই যে। তো ফর্মে বলে হোয়াট ইজ HTML ফর্ম, যে বললাম যে HTML ফর্ম আর রিকোয়ার্ড টু কালেক্ট ডিফারেন্ট কাইন্ড অফ ইনপুট, ইউজার ইনপুট, মানে বিভিন্ন ধরনের ইউজারের কাছে ইনপুট নেই, কখনো ইমেজ নিচ্ছে, কখনো ফোন নাম্বার নিচ্ছে, কখনো তার অ্যাড্রেস নিচ্ছে, নিচ্ছে না বিভিন্ন ধরনের তথ্য। তো সেটাই বলতেছে সাসে কন্টেন্ট লাইক ডিটেল, লাইক নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিটেলস। এইগুলো নিয়ে আবার কি করি, যখন ডাইনামিক অ্যাপ্লিকেশন বানাবো আমরা, তখন কি করবো, ফর্ম থেকে ডাটা নিয়ে ডাটাবেসে সেভ করবো, পিএসপির মাধ্যমে ডাটাবেসে সেভ হবে, ডাটাবেসটা নিয়ে আসে আবার টেবিলে দেখাতে হবে। তো মূল কাজটা হচ্ছে এইটা। তাহলে এই ফর্মের ক্ষেত্রে
কোন এলিমেন্ট লিখলে কি ইনপুট নেওয়া যায়, মানে কোনটা নিলে কি ইনপুট নেওয়া যায় সেটা জানতে হবে। তাহলে ইনপুটের কিছু ট্যাগ আছে, যেমন এখানে বলতে ইনপুট এলিমেন্ট, ইনপুট টেক্সট ফিল্ড, তারপরে পাসওয়ার্ড ফিল্ড, রেডিও বাটন, চেক বক্স, তারপরে কি সিলেক্ট বক্স, টেক্সট এরিয়া, সিলেক্ট বক্স এখানেও দিচ্ছে তারা, এই যে এরকম সিলেক্ট বক্স বলে এরকম আসে। তারপরে হচ্ছে সাবমিট বা রিসেট বাটন, এই যে বাটন তো থাকবে ফরমে, হ্যাঁ এখানে আছে। এখানে প্রত্যেকটা আবার আলাদা অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন মেথড আছে। তো চলেন আমরা শুরু করি, জাস্ট কয়েকটা জিনিস দেখলে হয়ে যাবে, একই জিনিস শুধু নাম বলে জানলে হয়ে যাবে। তো এই জিনিসটা দাপত্য স্কুলে গেলে আপনারা একটু ডিটেলস পাবেন। আমি বলে দিই ফর্মের এটা, এখানকার থেকে এখানে আসলে ফর্মের এখানে যদি আসেন, আলাদা একটা চ্যাপ্টারই করা আছে, হ্যাঁ ফর্মের ভিতর ফর্মের আবার যে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাট্রিবিউট মানে তো ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা অ্যাট্রিবিউট, এবং কি ফর্মের আবার কি এলিমেন্ট, বিভিন্ন ধরনের এলিমেন্ট, মানে বিভিন্ন ধরনের ইনপুট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইনপুট টাইপস, আর হচ্ছে ইনপুটের আবার অ্যাট্রিবিউট আছে, আর ফর্মের অ্যাট্রিবিউট আছে। তাহলে আমি যদি ফর্মের এখানে আসি, তারা বলতেছে আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা সাবমিট বাটন। চলেন আমরা একটা ফর্ম, তাহলে এটা সব ক্লোজ করে দিই, আমি নতুন একটা ফাইল নেই, এটার নাম দিলাম হচ্ছে ফর্ম ডট এচটিএমএল। আমি আপাতত কোনো স্পেসিফিক ফর্ম বানাচ্ছি না, ফর্ম সব এলিমেন্টের ব্যবহার দেখবো। তারপরে কোনো একটা যেমন রেজিস্ট্রেশন ফর্ম একরকম হতে পারে, তাই না, জব ফর্ম আলাদা হতে পারে, এটা রিকোয়ারমেন্ট কালেকশন একই রকম হতে পারে, রিকোয়ারমেন্ট কালেকশন তখন। তো মূলত আমাকে জানতে হবে এলিমেন্টের ব্যবহার। এইচটিএমএল নিলাম, ওকে, তাহলে একটা টাইটেল দেই h1 এইচটিএমএল ফর্ম, আসলাম। তো ফর্মের মূল যে এলিমেন্ট সেটা হচ্ছে ফর্ম, এফও ফর্ম ট্যাগের এফ আর এম না কিন্তু এফও, হ্যাঁ তাহলে এই ট্যাগের কি করতে হবে, শুরু শেষ, ওকে। এখন এই শুরু শেষ নেওয়াতে কি কোনো আউটপুট আসবে, আসেনি। ফর্মের বাউন্ডারি নিলাম, এই ফর্মটা এখন এটার ভিতরে আমি ইউজারের কি নেব, প্রথমত আমি ইউজার নাম নেব। তো ইউজারের কাছে তথ্য নেওয়ার জন্য জাস্ট ইনপুট নামে ট্যাগ আছে, ম্যাক্সিমাম ট্যাগ হচ্ছে ইনপুট, বাকি দুইটা যেমন টেক্সট এরিয়া আলাদা আর রেডিও সিলেক্ট, হ্যাঁ দুইটা দুইটা একটু ব্যতিক্রম হয়, বাকি সবই ইনপুট। ইনপুটের মধ্যে আসবে, যেমন ইনপুটে যখন আসবেন এখানে আসে এই যে কি আছে এইচটিএমএল, কত ধরনের ইনপুট আছে ইউজারের কাছ থেকে, বাটন হতে পারে, কালার হতে পারে, ডেট হতে পারে, ইমেল হতে পারে, ফাইল, হিডেন ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও। তার মূল কথা হচ্ছে ইনপুটটা হচ্ছে মেন। তাহলে এখানে ইনপুট নামে একটা ট্যাগ নিলাম, ইনপুট জাস্ট এতটুকু লিখলাম, আমি কোনো নাম টাম কিচ্ছু দেয়নি। দেখেন ইউজার একটা লেখার অপশন চলে আসছে, শুধু ইনপুট বলছি তাতে কি লেখার একটা অপশন চলে আসছে। ইউজার এখন এখানে কি করতে পারবে, লিখতে পারবে। এখন এটা কিসের ইনপুট, মানে ইউজার কি লিখবে সেটা তো বলে দেওয়া উচিত নাকি, সে কি নাম লিখবে না ইমেল লিখবে না পাসওয়ার্ড দেবে। তাহলে এখানে বলে দেওয়া উচিত এটার একটা টাইপ হওয়া উচিত, কি হবে টাইপ হবে টেক্সট। বাই ডিফল্ট যদি লিখতে দেয় তাকে কি করতে হবে, টেক্সট। না দিলেও কিন্তু বাই ডিফল্ট টেক্সটে নিচ্ছিল, টেক্সট। এরপরে এখানে ইউজার হিন্ট দেওয়া সে কি এখানে নাম লিখবে না অন্য কিছু লিখবে। তাহলে ফর্মের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে ইনলাইন ফর্ম, আবার হচ্ছে এখানে লেভেল সহকারে থাকে, এটাকে বলা হয় হিন্টস। তাহলে এখানে আমি যদি প্লেস হোল্ডার ইউজ করি, এই যে টাইপটা কি বলেন তো, একটা অ্যাট্রিবিউট ফর্মের কি ইনপুটের অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার, ইন্টার ইওর নেম। এখন কি ইউজারের জন্য বুঝতে সুবিধা হলো না, যে তুমি তোমার এখানে নাম লেখো। আর প্লেস হোল্ডার রাখা কিন্তু দেখায় না, মানে এটা হচ্ছে ইউজার হিন্ট দেয়, যখন লিখবেন তখন কিন্তু দেখাবে না, চলে গেল। জাস্ট ইনপুট লিখলাম, ইনপুট টাইপ ইন্টার, এটা প্লেস হোল্ডার হচ্ছে এরকম। বাট এটাকে যদি মানে লেভেল ইউজ না করেন, লেভেল মিনস হচ্ছে এখানে কি লিখবে, তাহলে এটা ধরেন লেভেল নামে একটা ট্যাগ আছে, নেম, আমি এখানে এরকম দিলাম। তাহলে এখন আরো স্পেসিফাই হয়ে গেল না, ইউজার এতটুকু লিখলে ইনপুট নেওয়া যায়। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন এই ফর্ম নিয়ে কাজ করবেন, এই ফর্মটা কিন্তু যারা সার্ভার সাইড মানে ব্যাকএন্ড নিয়ে কাজ করে তাদের কাজ হচ্ছে এই ফর্মে ডাটা নেওয়া। আর ডাটা নিতে গেলে ফর্মের আরো কিছু জিনিস লাগবে, শুধু এতটুকু বললে হবে না, এই ফিল্ডের একটা নাম দিতে হবে। এইরকম ফিল্ড তো 50টা থাকতে পারে, ইউজার কোন ফিল্ডে কি ডাটা লিখছে সে নাম দিতে হবে না। তাহলে এই ফিল্ডের একটা নেম নামে একটা অ্যাট্রিবিউট হবে, নেম ইকুয়াল টু ইউজার নেম হতে পারে, যে কোনো একটা নাম দিতে হবে, মানে এই ফিল্ডের নাম দিতে হবে। এই এতটুকু হলে মোটামুটি একটা কাজ হবে। এরপরে এই ফর্মের একটা সাবমিট বাটন লাগবে না, সাবমিট করার অপশন দিতে হবে। তাহলে এখানে একটা বাটন নেন, সাবমিট বাটন আসছে, সাবমিট করতে পারবে। এখন সব কিছু ইনলাইন, এর প্রত্যেকটা এলিমেন্ট ইনলাইন, এখানে কি সব পাশাপাশি আসছে, নিচে নিচে কিন্তু আসে নাই। এখন নিচে আসতে গেলে কি করতে পারি, আমি প্রত্যেকটা একটা ডিবে রাখতে পারি অথবা একটা বিয়ার দিতে পারি। কারণ বিয়ার দিলে কি হবে, 3টা বিয়ার ইউজ করতে হবে, 3টা
বিয়ারটা ইউজ করতে পারে। আমি যদি এখন আরেকটা অপশন নিলাম, কথার কথা এখানে আমি ইউজার কাছে নেম নিলাম, আর কি নিব, ইমেল নিব, এটাকে কপি করবে। দেখেন একটা লেখার পর শুধু কপি পেস্ট হবে, শুধু এখন চেঞ্জ হবে এখানে টেক্সটের পরিবর্তে কি দেব, আর ফিল্ডের নাম কি হয়ে যাবে, অবশ্যই ইমেল হওয়া উচিত, কারণ আমি ইমেল নিব এখান থেকে, এখানে ইমেল হয়েছে। ইন্টারভিউ আসছে, সব এক লাইনে আসতেছে, কারণ হচ্ছে সব ইনলাইন এলিমেন্ট, এগুলো প্রত্যেকটা ইনলাইন এলিমেন্ট। এখন নিচে নিচে গেলে আপনি বড় ধরে ইউজ করতে পারেন, বিয়ার দিতে পারেন, সরি বিয়ার, হ্যাঁ হ্যাঁ কোনটা, হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ, এটা তো ইমেল হবে। আপনি যদি বিয়ার দেন সেক্ষেত্রে দেওয়া যায়, বাট বিয়ার থেকে সুন্দর হবে, এই যে একটা সাথে লেগে গেল না বিয়ার, তাহলে আপনি একটা বুদ্ধি খাটাতে পারেন। এখানে আমি প্রত্যেকটা আইটেম একটা ডিবে ঢোকা দিতে পারি, আপনি একটা প্যারাগ্রাফ দিতে পারেন, প্যারা মানে কি ব্লক নেবেন না, তাহলে একটু টেকনিক খাটান, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, এখন কি আগে থেকে সুন্দর হলো না, নিচে নিচে লাগবে। অথবা এখানে প্যারা ইউজ করবেন, আমি ইউজ করবো হচ্ছে ডিপ, ডাবল বিয়ার হ্যাঁ সেটাও হতো, এখন ওই যে মাঝখানে মাঝখানে ডবল বিয়ার এক্সট্রা ট্যাগ দেওয়াটা কি, জিনিসটা তো দেখতে সুন্দর লাগবে না, বিয়ার দিলে তো নামবে, ডাবল দেন তিনটা দিলে তিনটাই নামবে, কিন্তু এটা ইউজ করা উচিত যে এরকম ডিপ ইউজ করবো আমরা, ডিপ ইউজ করবো। এখন এখানে ডিপ ইউজ করে একটা ব্যাপার আছে, ডিপ ইউজ করলে কিন্তু এই যে এখন যে স্পেসিংটা আছে এটা থাকবে না। ডিপ ইউজ করে কি হলো, মানে লাইন ব্রেক ঠিকই হয়েছে, বাট হচ্ছে একটা সাথে একটা, সেক্ষেত্রে আর কি করতে হবে, ওই ডিপের হচ্ছে মার্জিন বটম দিতে হবে, কি দিতে হবে, তাহলে এখানে একটা টেকনিক খেলা যাবে না, মানে লাইন ব্রেক ঠিক হয়, বাট মাঝখানের হচ্ছে ডিফল্ট যে মার্জিনটা সেটা পায় না, এই সোয়ান যেটা মার্জিন পায় না, এই সোয়ানের পরে এই সোয়ান নিলে কিন্তু বাই ডিফল্ট মার্জিন পায়, কিন্তু ডিপের ক্ষেত্রে তা না ডিফল্ট। তাহলে একটা কাজ করতে পারে, ডট MB3 বা এমবি হচ্ছে 10, কথার কথা শর্টকাটে বোঝাই দিচ্ছি, এমবি মানে মার্জিন বটম, তার সুবিধা এটা কি হলো এখন, মানে এমবি তার মানে মার্জিন বটম। এখন এই ডিবেক যদি বলি যে তোমার ক্লাসের নাম হচ্ছে MB10, MP3, MP10, তাহলে এরকম এই বুটস্ট্র্যাপ যখন শিখবেন এরকম ছোট ছোট ক্লাস পাবেন, এমবি, এমটি, মানে পিআর, পিটি, পিবি, মানে পিবি মানে প্যাডিং বটম, পিটি মানে প্যাডিং টপ। তো এই বুটস্ট্র্যাপ এরকম ছোট ছোট ক্লাস থাকে, অথবা আমরা যখন টেমপ্লেট বানাই এরকম হেল্পার ক্লাস বানাই নেই, কারণ হচ্ছে এক একটার তো এক এক ভাবে লাগবে, তো বারবার না লেখে, কারণ আমি যদি এটা আলাদা ডিবে সিএস লিখতাম তাহলে 3 বার সিএস লিখতে হতো, তো একই জিনিস যদি সবার লাগবে তাহলে একটা একটা কমন জিনিস কি এখন ক্লাস এমবি হয়েছে, একই জিনিস বারবার হয়ে গেল না, আপনি তো সিএস তো একবারই লিখছেন একটা ক্লাস, এটা আবার বুটস্ট্র্যাপ আগের ভার্সনটা ইউজ করে তো ফরম গ্রুপ বলা যায়, এটা একটা ফরম, ফরম যে আরো, তাহলে আমি এটাকে আরেকটা মিনিংফুল করতে পারতাম, MP10ও ইউজ করতে পারেন ফরম গ্রুপ। এবার বুঝাতে পারছিলাম, দেখেন এবার ঠিক আছে, এইভাবে ক্লাস নিয়ে কাজ করা যায়। তো এটা এই ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপ ইউজ করা, এটা নিয়ে আমার মাথা ঘামানো দরকার নেই, আমরা শুধু এলিমেন্ট কোনটা লিখলে কি আসে সেটা চিন্তা করি। ওকে, আমি এতটুকু বুঝতে পারছি একটা এলিমেন্ট। এখন শুধু আপনি এই টাইপ লিখবেন, আর কিছু লেখার দরকার নাই। যেমন আপনি পাসওয়ার্ড নেবেন, তাহলে কি করবেন, এটা কপি করবেন, এটা কপি করে এখানে পেস্ট করবেন, তাহলে এটা এই ফিল্ডের নাম কি হবে, পাসওয়ার্ড। তাহলে এখানে টাইপ কি হয়ে যাবে বলেন তো, টাইপ হবে পাসওয়ার্ড। আমি যদি এখানে টেক্সট রাখি এবং ফিল্ডের নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড, তাহলে এখন ইউজারে কি করবে, এখানে যদি পাসওয়ার্ড দেখা যায়, পাসওয়ার্ড দেখা গেলে হবে, তাহলে এই টাইপটা তখন কি হয়ে যাবে, পাসওয়ার্ড। এই টাইপটা মনে রাখলে হবে, ইনপুট তো সবই, শুধু কোন টাইপে ডাটা নেব সেই টাইপটা বলে দিলে হবে। যেমন এখানে আপনি ইমেল লিখতেছেন, তার মানে এটা ইমেলে দিতে হবে, সাবমিট করেন, দেখেন @ না দিলে কিন্তু কাজ করবে না, কারণ এটা টাইপ হচ্ছে কি ইমেল। আমি যদি এখানে টেক্সট লিখতাম তাহলে কিন্তু ভুল ইমেল দিলে কি কাজ করতে হবে। তো ইউজারের টাইপ দেওয়ার জন্য এই কটা মনে রাখতে হবে, এই যে শিটটা বাটন আছে, চেকবক্স আছে, যেমন যে একটু আগে যে চেকবক্সের কথা বললাম, তাহলে এখন এই কটা বুঝতে পারছি আমি, মাথায় ঢুকছে এগুলা, মূল বিষয় কিন্তু এই ইনপুট আর কিছু না। তারপর ফিল্ডের এখানে যেমন এখানে আমি আরো অ্যাট্রিবিউট আসবে, রিকোয়ার্ড আসবে, আইডি আসতে পারে, যেমন আমি এখানে রিকোয়ার্ড কথাটা বললাম, আবার রিড অনলি বলতে পারে, এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট জানতে হবে। রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে এখন কেউ যদি সাবমিট করে দেখেন এটা লিখতে হবে, বলতেছে কি হ্যাঁ
আমার নেম ওখানে দিয়েছেন, তার সাথে নেম দিয়েছেন, আবার ওখানে ইন্টারনেট লেখা তো প্রয়োজন নেই। সেটাই বললাম, যদি আমি লেবেল ইউজ করি তাহলে প্লেস হোল্ডার মানে ইউজারের হিন্টস দেওয়া, ইউজারের হিন্টস দেওয়া মানে প্লেস হোল্ডার বলে দেওয়া সে কি লিখবে। যদি এখানে এটা ইউজ করেন তাহলে এটা না হিন্টস না দিলেও কোনো সমস্যা নাই, আবার দিলেও কোনো সমস্যা নাই। এটা আপনার যে ডিজাইন করতেছে তার উপর ডিপেন্ড করতেছে, আপনি ইউজারের কাছে আপনি হিন্টস দিবেন কি দিবেন না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড। বাট আমি যদি লেভেল যাই না, আমার মনে হয় না যে এটা দেওয়া দরকার আছে, কারণ অলরেডি আইডেন্টিফাই করে দিয়েছে যে এটা কিসের ফেল। আর আমি যদি বলে তো দিছি এটা কি লেখা, হ্যাঁ সেটাই। হ্যাঁ ওখানে এক্সাম্পল হিসেবে বলে দিতে মানে এখানে হয়তো হ্যাঁ মানে আমি বললাম লেবেল ইউজ করে প্লেস হোল্ডার ইউজ না করলেও হবে, আর যদি লেবেল ইউজ না করেন অবশ্যই প্লেস হোল্ডারে বলতেই হবে, কারণ এটা কি লিখবে হিন্ট দিতে হবে না। তো এটা ফর্মে ডিপেন্ড করে, বিভিন্ন ধরনের ফর্মে দেখবেন যে লেবেল নাই, মানে এই যে এটা নাই, এই আইডেন্টিফায়ারটা নাই, আইডেন্টিফায়ার না থাকলে প্লেস হোল্ডারে কিছু বলতে হবে না, না বললে সে বুঝবে কিভাবে এখানে কি টাইপ করবে। এখানে নেম বলতে হবে, ইউজারের নেম লিখতে বলা হয়েছে, এটা তো কমন, আমরা তো ডাটা নিয়ে কাজ করি, যারা ফর্ম পূরণ করতে আসবে তারা তো এখানে বলে দিচ্ছে যে এখানে ইমেল দেবা, এবং ইমেল দিতে গেলে ইনপুট টাইম ইমেল বলা আছে, না হলে কি ভুল ইমেল দিলে হবে না। এটা ডিফারেন্ট যে বললাম, লেভেল ইউজ করলে প্লেস হোল্ডার না ইউজ করলে কোনো সমস্যা নাই, কারণ আমি লেভেলে বলেই দিচ্ছি যে এটা নেম ফিল। এটা তো ভাই ইউজারের ডিজাইন করে, ডিজাইন যে করবে বা আপনি দেখবেন সেটার উপর ডিপেন্ড করবে। আমি তো এখানে ডিজাইন এখন আসে নাই, আপনারা যখন আরো ডিজাইন দেখবেন আমি কোনটা দিলে বেস্ট প্র্যাকটিস, এখানে এই ফিল্ডটা তো এরকম হবে না, আরো সুন্দর হবে, কারণ এই ফিল্ডের সাইজ বড় হবে, প্যাডিং হবে। আপনারা যদি একটু দেখেন যেমন বুটস্ট্র্যাপ এদের ফর্মটা একটু দেখাই, এখন ওরকম তো বানাইতে হয়, আপাতত তো আমাদের ইনপুট শিখতেছে ফর্ম এলিমেন্টে দেয়। দেখেন তো এই ফর্মটা কত সুন্দর, ইমেল আছে, প্লেস হোল্ডার কিন্তু তারা দেয় নেই, বাট এই যে এটা উপরে আসছে, আমার সাইডে আসছে, কারণ এই লাইন এলিমেন্ট সাইডে আসছে। এখন যদি আমার লেভেলের নিচে নামাইতে হয়, লেভেলটার নিচে নামাইতে হয় এটা, তাহলে কি করতে হবে, লেভেলটা আবার কি ব্লক এলিমেন্ট বানাইতে হবে, এটা এই লাইন এলিমেন্ট এটাকে ব্লক করতে হবে, সেটা সিএসএস লিখে করতে হবে। তো ওদিকে যাচ্ছে না, একদিনে সব শিখতে হবে বিষয়টা এরকম না। তো আমি যদি বুটস্ট্র্যাপ দেবো মানে আমাকে দেখে নিলে ফরম একটা ডিপ নিচ্ছে, ডিপের এখানে কি দিচ্ছে MP3, তার মানে মার্জিন বটম 3 দ্বারা ওরা 1 রেম মানে 16 পিক্সেল বোঝায়। এই প্যারামিটারগুলো জানতে হবে, MP3 তে কত আসে, MP4 আছে, MP5 পর্যন্ত আছে, MP1 থেকে MP5 পর্যন্ত আছে, মানে মার্জিন বটম 1 2 3 4 5, এর 5টা ক্লাস আছে। এরকম সেম একইভাবে মার্জিন টপের জন্য MP 1 2 3 4 5, এখানে করে হেল্পার ক্লাস। তো এটা 1 রেম আছে, এই যে লেভেল ইউজ করছে, এই যে তাদের জন্য লেভেলের জন্য আবার দেখেন ক্লাস ইউজ করছে, আর ইনপুটের জন্য কি ইউজ করছে ফরম কন্ট্রোল। এটার কন্ট্রোলে কি এটা সিএসএস লেখা আছে, তাদের সিএসএস ফাইল লেখা আছে। তো আমি তো এখনো কোনো সিএসএস লিখছি এখানে, এক লাইন সিএসএস তো লিখে নেই, লিখছি লিখে নেই। তো এগুলো সুন্দর করতে হবে, মানে এই ফর্মটা কত সুন্দর লাগতেছে দেখতে, সুন্দর লাগতেছে, যেমন এখানে আসলো এটা, তারপর বাটনে কালার দেওয়া আছে, এগুলো পরে আসবো। এখন আমি শুধু এলিমেন্টের ব্যবহার বুঝতেছি, এইটা লিখলে এটা হয়, এটা দিলে এটা হয়, এরপর এটাকে সুন্দর করার কাজ সিএসএস এর কাজ। তাহলে আমার মনে হয় ইনপুট টাইপ নেম ইমেল পাসওয়ার্ড, তাহলে ইনপুট টাইপগুলো মনে রাখলে হবে। আচ্ছা এখন এখানে বোঝার বিষয় হচ্ছে যেমন চেক বক্স আর রেডি অর্ডার দেয়, এই তিনটাই কিন্তু ইউজার লিখতে পারে, ইউজার একটা টাইপ করতে পারে। বা যেমন আমি এটাকে আবার কপি করলাম, যেমন হচ্ছে জেন্ডার দিলাম, তো এটাও ইনপুট টাইপ কি হবে, ইনপুট টাইপ হবে হচ্ছে চেক বক্স, কি হবে চেক বক্স, ফিল্ডের নাম হচ্ছে জেন্ডার, আর এখানে প্লেস হোল্ডার তো লাগবেই না, এটা লাগবে হচ্ছে ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু ডাটা দিলাম মেল। হ্যাঁ কি আসছে চেক বক্স আসছে, হ্যাঁ সেটা হ্যাঁ অবশ্যই ডিফারেন্স আছে, না রেডিও ওয়াটার সিঙ্গেল হয়, রেডিও ওয়াটারের ডাটা দেওয়া সিঙ্গেল ভ্যালু নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। যেমন জেন্ডার এটা একটাই হবে, এটা তো ডুপ্লিকেট হয় না, হ্যাঁ মানে ইউনিক ক্ষেত্রে এটা একটা ইউজ হয়। হ্যাঁ আর চেক বক্সের কিন্তু মাল্টিপল, আমি আসতেছি এটাতে। তাহলে এখান থেকে ইউজার মেল, আরেকটা দিলাম হচ্ছে, তাহলে এখানে এটা হবে। আচ্ছা এখানে ভ্যালু ইউজ করতে, বাকি মনে করলে ভ্যালু ইউজ করছে দেখছেন আপনারা, এখানে ভ্যালু কেন দিলাম বলেন তো, এই যে ভ্যালু, আমি ভ্যালু এখানে দিতে পারি, ইচ্ছা করলে এখানে ভ্যালু দিতে পারি, ভ্যালু এটাও একটা অ্যাট্রিবিউট, যেমন ভ্যালু এখানে, ভ্যালু মানে ডিফল্ট ভ্যালু, এই যে দিয়ে রাখলাম এখানে,
মানে ইউজার চাইলে এটা মুছে দেখতে পারে, বাই ডিফল্ট ওইটা যাবে, এটা মানে ভ্যালু হচ্ছে ডিফল্ট ভ্যালু। বাট এই জায়গায় এটা দিতে হচ্ছে কেন, এটাতে না দিলে এটা তো ইউজার লিখতে পারে, এটাতে ইউজার লিখবে কি লিখবে না সেটার জন্য আমি রিকোয়ার্ড বললে মানে কি তাকে দিতে হবে। আর এটা আবার ব্যাপার আছে, যখন ভ্যালিডেশন শিখতে হবে, সার্ভার সাইড ভ্যালিডেশন, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, মানে ফর্মটা যখন সাবমিট করতেছে প্রপারলি ডাটাটা যাচ্ছে কিনা ভ্যালিডেশনের ব্যাপার আছে সেটা পরে। বাট এই যে এই সব জায়গায় ইউজার লিখতে পারে, টাইপ করতে পারে, এটা কি ইউজার টাইপ করতে পারে? ইউজার শুধু টিক দিতে পারে, তার মানে ইউজার টিক দিলে আর ভ্যালুতে যদি ডাটা থাকে ডাটাবেজে কি যাবে তাহলে? এই জন্য রেডিও বাটন বলেন, চেকবক্স বলেন, সিলেক্ট অপশনের ক্ষেত্রে ভ্যালু পাস করতে হয়। একটা হবে, এটা চেকবক্স দিছি না, এটা সব হবে, তাহলে এখানে হবে রেডিও, এটা হবে কি, কারণ জেন্ডার তো একটা, আমরা তো জানি জেন্ডার তো আমরা একসাথে 5টা যাবে না। এখন কি হলো, ইউজার দেখেন আপনি একটার বেশি টিক দিতে পারবেন না। ওটা ইউআইতে চেঞ্জ করতে পারেন, ডিজাইন করে আপনি রেডিওটা চেকবক্স বানাই দিতে পারেন, অথবা চেকবক্সের রেডিও বানাই দিতে পারেন, সিএসএস করতে পারেন, সেটা সমস্যা নেই। হ্যাঁ, বাট অ্যাটিটিউড হচ্ছে এরকম, রেডিও মানে হচ্ছে সিঙ্গেল ভ্যালু, সবসময় চিন্তা করবেন রেডিও মানে সিঙ্গেল ভ্যালু পাস করবে। এবং এসব ক্ষেত্রে ইউজারকে অবশ্যই ডাটা দিয়ে দিতে হবে, ভ্যালু সেট করে থাকা, এটা হচ্ছে ডিফল্ট সেট করা থাকতে হবে, ইউজার এখানে কিছু লিখতে পারবে না। আর এটাকে যদি আমি যেমন এখানে বললাম, আমি এটাকে যেন হবি বলে দিলাম, হবিস, তো হবিসের মধ্যে আমাদের এখানে এটাকে রেডিও পরিবর্তে এখন কি হবে, চেকবক্স। আর ফিল্ডের নাম কিন্তু আমার এখানে কমন থাকবে, এইসব হবে। এবং এই জায়গাটা আমি থার্ড ব্র্যাকেট ইউজ করি, এটা কেন ইউজ করতেছি আমি পরে বলবো। আর এখানে তাহলে এখানে দিয়ে দেন হচ্ছে মেলের পরিবর্তে দিলাম হচ্ছে ট্রাভেলিং, ট্রাভেল, তারপরে দিলাম হচ্ছে রিডিং, জাস্ট আপনার মতো করে সাদা রেট, এই ধরনের একটা যদি হয় করে, আরে ওইটা আসলাম দিলাম করে, তাহলে এটা হবে হচ্ছে। এখন এইসব জায়গায় ইউজার এটাও টিক দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, একটা দিতে পারে, দুইটা 10টা দিলে 10টা দিতে পারে, ইউজার এটা হচ্ছে ইউজার মধ্যে। আর এখানে কিন্তু ভ্যালু, তাহলে ইউজারকে লিখতে পারবে না এসব ক্ষেত্রে, পারবে পারবে না, এই জন্য ভ্যালু অবশ্যই কাজ করতে হবে। আচ্ছা, এখানে এটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করা যায়, যেমন আমি আমাকে টিক দিতে গেলে ঘরের মধ্যে ক্লিক, মানে লেখার উপর ক্লিক করলে কিন্তু টিক হচ্ছে না, হচ্ছে মানে এই জায়গায় টিক দিতে হবে আপনি, মানে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না এটা, মানে আমি লেখাতে ক্লিক করলেও যাতে এটা চেক মার্ক হয়ে যায়, সেটার জন্য এখানে একটা কাজ করতে হবে, এটাকে লেভেল ইউজ করতে হবে, ইউজ করতে হবে লেভেল, লেভেল ফর, এটা দিলাম, যদি এইটা ইউজ করেন তাহলে এখানে আইডি ইউজ করতে হবে, তাহলে এখানে আইডি মানে এটা যা দেবেন এটা এখানে আপনি যা লেখেন সেটা, যেমন এটা এ লিখলে এটা একই রকম হতে হবে। হ্যাঁ, আইডিতে ইউনিক আইডেন্টিফায়ার এটা আগে বললাম। এখন ইউজারও যারা দেখেন ক্লিক করলে ঠিক হচ্ছে, লেখাতে ক্লিক করছে, বাট এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা আমি এখনো লেভেল ইউজ করি নাই, এটা একটু ইউজার ফ্রেন্ডলি হলো আর কি। আপনি লেভেল ইউজ করলে অবশ্যই, বিশেষ করে রেডিও বানাতে অবশ্যই ক্ষেত্রে এভাবে লেভেল দেন, হ্যাঁ, রেফার করে দেওয়া আছে। আবার এই যে এখানেও দেখেন, আমি একটু আগে যে নেমের কথা বললাম না, এই যে নেম, এটার ভিতরে আমি লেভেল ইউজ করতে পারি, ফর ইউজ করতে পারি। এখানে এটার সুবিধাটা কি, যেমন এই লেখার উপর ক্লিক করলে এরকম হয়, যেমন এই জায়গাতে দেখেন ফর, আমি দিলাম ফর, লেভেল ইউজ করার উদ্দেশ্য আছে, ফর, ফর ইউজ করলে আইডি দিতে হবে, আইডি, এটা শর্ত আর কি আইডি, তার মানে এই আইডিটা এখানে রেফারেন্স হিসাবে যাবে। এখন সুবিধাটা কি, আমি যদি নেমে ক্লিক করে দেখেন আমার ওই ফিল্ডে ফোকাস হচ্ছে, এখন এটাকে বলা হয় ফোকাসিং, মানে আমি লেখাতে ক্লিক করলে এই ফিল্ডটাকে সে কী করলো, ট্যাগ করলো, মানে ফোকাস করতেছে। এই জন্য লেভেল ইউজ করা মানে হচ্ছে এই ফর দ্বারা, অবশ্যই লেভেল ইউজ করলে ফর দেওয়া উচিত। এবং এই আইডি শুধু এখানে ইউজ হবে না, জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি কাজ করতে চান এই ফর্মটা অ্যাজাক্সে সাবমিট হবে, কথা কথা, তখন প্রত্যেকটা ফিল্ড ভ্যালিডেশন করতে হবে, তখন আমাকে এই আইডি লাগবে। আইডি মানে প্রত্যেকটা ফিল্ড ইউনিক, মানে প্রত্যেকটা ফিল্ডের নাম আলাদা আলাদা, বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে ফর্মাল এলিমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে ইনপুট টাইপ, চেকবক্স। আরেকটা হচ্ছে ইউজার যেটা লিখতে পারেন সেটা হচ্ছে মানে এটা কপি করলাম, এটাকে দিলাম হচ্ছে সিটিস, তো সিটির ক্ষেত্রে যেটা হয়, সিটির ক্ষেত্রে এটার জন্য হয় সিলেক্ট অপশন ইউজ হয়, সিলেক্ট, মানে আমি দিলাম, আমার এই লিখে দিচ্ছে, আপনারা আপনার মতো লিখে নিন। হ্যাঁ, যেমন হচ্ছে সিটি সিলেক্ট করবে, নেম, এটা, তাহলে ইউজার এখন কি করতে পারে, এখান থেকে চুজ করতে পারে, ইউজার তো লিখতে পারে না, লিখতে পারে, এই জন্য এইটার ক্ষেত্রেও দেখেন কি ভ্যালু পাস করতে হয়, কি করতে হয়, ভ্যালু পাস করতে হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে হয়, অপশন সিলেক্ট, এবং এটা কোনো ভ্যালু হবে না, এটা হবে সিলেক্টেড, এবং এটা হবে ডিজেবল, এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট, হ্যাঁ,
ট্যাগের ভিতরে যাবে, সিলেক্টেড থাকবে এবং ডিজেবল। তার মানে এটা হচ্ছে শুরুতে দেখেন এখানে কিন্তু ঢাকা দেখা নেই, করতেছে আপনি একটা সিটি সিলেক্ট করেন, কারণ ক্লিক করতেছে দেখেন ওইটা কিন্তু ডিজেবল, এটা সিলেক্ট হবে না। আর যদি এটা না থাকতো, এই লাইনটা না থাকতো, শুরুতে সবসময় ঢাকা থাকতো, মানে কেউ সাবমিট করলে প্রথমে ঢাকা চলে যাবে যদি চুজ নাও করে। বাট আমি এটা দেওয়ার মানে হচ্ছে এইটা থাকবে এবং সিলেক্টেড এবং ডিজেবল, তার মানে ড্রপডাউনে গেলে দেখেন এটা কিন্তু। তো মোটামুটি এই তিনটা জিনিসে ইউজার কখনো টাকা দিতে পারে না। এই জন্য এই তিনটা জিনিসেরই কি ভ্যালু আমাকে যে ফর্ম বানাবে তাকে ডিসিশন দিতে হবে আমি কি রাখবো আর কি রাখবো না। আচ্ছা, আরেকটা ফিল্ড ধরেন ইউজারের অ্যাড্রেস লিখতে হবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের এটা বোঝাই। এখানে ইউজার টিক দিতে পারে কয়টা? একটাও দিতে পারে, দুইটা দিতে পারে। এখন এই তিনটা ডাটা নিতে গেলে এটাকে আমরা যখন ব্যাকএন্ডে ম্যাচ করবো এটাকে অ্যারে হিসেবে যাবে ডাটাটা। ফর্ম দিয়ে যখন যায় এটা যখন পিএসপি শিখবো অ্যারে, অ্যারে কালেকশন মানে একটা অথবা দুইটা দিতে পারে, তিনটা দিতে পারে। তাহলে থার্ড ব্র্যাকেট না দিলে একটা ভ্যালু যাবে, আর থার্ড ব্র্যাকেট দিলে অ্যারে কি হিসাবে যাবে। অ্যারে যখন বুঝবেন তখন এটা বুঝবেন অ্যারে কি হিসাবে যাচ্ছে, 0 1 2 3 এভাবে আপনি যেটা ঠিক দেন দুইটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন, তখন ওটাকে প্রসেসিং করতে হবে। আর যদি আমি ওটা না দিই তাহলে আপনি যে পাঁচটা টিক দিলে একটা ভ্যালু যাবে। আর থার্ড ব্র্যাকেট মানে অ্যারে হিসেবে ডাটা যাবে, মানে প্রত্যেকটারই ইন্ডেক্স নাম্বার আছে। না, ফর্মে শিখে রাখতেছি, কারণ ফর্মে আগে ফন্টে দেবো না, পিএসপি আপনি করেন নাই, আপনি ফন্টে তা আপনার উচিত হচ্ছে ফর্ম বানাবে যাতে এরকম বানাবে, কারণ আপনি এই ফর্মটা যখন ব্যাকিং ডেভেলপার কাজ করবে তাকে যদি আবার এখানে বসাতে হয়, নেম বসাতে হয়, ভ্যালু বসাতে হয়, তার জন্য একটু ডিফিকাল্ট না। আর ফর্মে এগুলো থাকতে হয়, আপনি ফর্ম বানাতে মানে ফর্ম প্রোফাইল এটা নিয়ে কাজ করতে পারে। এখন এই হচ্ছে অপশন। আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে এখানে আমি দেখেন যে ডিপ মানে কেন নিছিলাম, ডিপ নিছিলাম একটার সাথে আরেকটা গ্যাপ করার জন্য, এবং এই ডিপের নাম দিয়েছিলাম কি ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপের এখানে কি দিয়েছিলাম, মার্জিন বটম দিয়েছিলাম, এতো মানে একটু সেপারেট করার জন্য। কারণ আরেকটা জিনিস দেবো ডিপ ক্লাস, তাহলে সিএসএসটা একটু প্র্যাকটিস হচ্ছে, এটার সাথে সাথে আমাদের সিএসএস শেখানো হয়ে যাচ্ছে। তো অ্যাড্রেস, অ্যাড্রেসের এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে কি ইউজ করলাম, টেক্সট এরিয়া ইউজ করলাম, এটা কিন্তু ইনপুট না। বাকি যেমন এটা হচ্ছে সিলেক্ট অপশন, এই দুইটাই কিন্তু ব্যতিক্রম, বাকি সবই ইনপুট। ফর্মে যত যা আছে সবই ইনপুট, শুধু এই দুইটা বাদে সিলেক্ট আর টেক্সট এরিয়া বাদে। টেক্সট এরিয়া মানে যেরকম একটু বড় করে আসবে। এতটুকু বুঝতে পারছি। এখানে একটু বিয়ার না দিলে তাহলে টেক্সট এরিয়ার নিচে নামে যাবে। তাহলে আপনাদের প্র্যাকটিস করার এই হচ্ছে ফর্ম। আপনারা এখন এর উপর বেস করে আছে ফর্মের আর দুইটা জিনিস বলে দেই। মোটামুটি এখন ফর্মের যা লাগবে আপনারা এই ইনপুট দেখে পারবেন না। যেমন আপনি কালার নিতে হবে, তাহলে ইনপুট টাইপ কি দেবেন, কালার। যদি ডেট নিতে হয় তাহলে কি দিবেন, ইনপুট টাইপ ডেট। ইনপুট টাইপ ডেট দেওয়া আছে, ডেট দিলে আপনি তারপর হচ্ছে সার্চ রিসেট, প্রত্যেকটা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটাই বসাবেন আপনারা। বসে আগামী ক্লাসে আমাকে ফর্ম এবং টেবিল বানিয়ে নিতে হবে, একটা ফর্ম টেবিল আপনারা কাজ করে নিয়ে আসবেন। আর যদি বলে দিই ফর্মের সাথে আরো অনেক কাজ আছে। ফর্মের কি থাকে, আরো দুটো অ্যাক্টিভিটি আছে, অ্যাকশন, এটা লাগবে এবং মেথড লাগবে। মেথড হচ্ছে দুইটা, গেট অথবা পোস্ট, এটা পিএসপি তে জন্য লাগবে। মানে ফর্মকে ডাটা কিভাবে যাবে সেটার জন্য দুইটা মেথড ইউজ হয়, একটা হচ্ছে গেট এন্ড পোস্ট, পিএসপি তে শিখবো। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমার ফর্মে যদি আপলোডের কোনো অপশন থাকতো, মানে ইমেজ আপলোড অথবা ফাইল আপলোড, তাহলে এখানে ধরেন এখানে এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, তাহলে এখানে বললাম আপলোড your latest CV বা রেজুমে কথা কথা। তাহলে এখানে যেটা ইনপুট টাইপ হবে হচ্ছে ইনপুট টাইপ ফাইল হবে। হ্যাঁ, এটা ইনপুট টাইপ হবে ফাইল। আর এটারও ফিল্ডের নাম দেন, নেম ইজ ইকুয়াল টু রেজুমে বা CV। এই আচ্ছা, এই যে চুজ করা অপশন আছে দেখছেন, ফাইল বলাতে ইউজার আইডি করতে পারবে, ইউজার যে কোনো কিছু সিলেক্ট করতে পারবে। এখন এখানে কোন ফাইল চুজ করবে, কোন টাইপের ফাইল অ্যালাউ করবে, সেই কোনো একটা ব্যাপার থাকে, ভ্যালিডেশন করে দিতে হবে। আর আমি দিতে বললাম তাকে সিবি, সে ধরেন 100 জিবি মানে 1 জিবির একটা ভিডিও আপলোড করে দিল, তাহলে হবে? তো ওখানে ফাইল ভ্যালিডেশনের ব্যাপার থাকে, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন, কয় এমবি আপলোড করতে দিব, কোন টাইপের ফাইল অ্যালাউ করবো, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন এবং সার্ভার সাইড ভ্যালিডেশন দুইটাই লাগবে। তো মোটামুটি এই কটাই ছিল হচ্ছে টপিক। এরপরে শুধু ইনপুট টাইপ, আপনি ইনপুট টাইপ ডেট নিতে পারেন, এই কয়টা। হ্যাঁ, একটু ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বলেন আর সার্ভার সাইড ভ্যালিডেশন। হ্যাঁ এখন যখন আমি একটা ফাইল স্পেসিফিক টাইপে ডিফাইন করে দিচ্ছি, হ্যাঁ তখন আমি এখান থেকে সাবমিট করতেছি। তখন প্রথম চেকটা তো আসলে ব্রাউজারে এখানে হ্যাঁ, ব্রাউজারে এটা রিকোয়েস্ট কিনা চেক করলাম, টাইপটা চেক করলাম। হ্যাঁ, এখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করা যায়, আপনার টাইপ এলাকাটা, টাইপ নামে মেবি একটা, টাইপ না, এটা হচ্ছে মিম টাইপ নামে একটা অপশন আছে।
আছে, এটার একটা ভিডিও আছে আমার, এক্সেপ্ট না কি জানি এটা আমি মনে করতেছে না। আচ্ছা এটা মানে ক্লায়েন্ট, এটা তো আমরা আসলে প্লাগইন ইউজ করি, ভ্যালিডেশন ইউজ করি। আর সেটা যে করে ভ্যালিডেট নামে একটা প্লাগইন আছে, ওইটা ইউজ করলেও করা যায়। তো অলমোস্ট 12:30 বাজে। এখন আপনাদের কাজ হচ্ছে তাহলে এইগুলো ইউজ করে একটা ফর্ম তৈরি করে নিয়ে আসা, আর হচ্ছে একটা টেবিল তৈরি করে নিয়ে আসা, একটা ব্লগের মতো যে টাইটেল, ইমেজ টিমেজ একটা ব্লগ, 3টা কাজ, এই 3টা কাজ। এই তো মোটামুটি আগামী ক্লাসে আমি যদি ওই আপনার মিডিয়ার জন্য আইফ্রেম আর হচ্ছে যদি একটা শেখাই অডিও ভিডিও ট্যাগের ব্যবসা, তাহলে এইচটিএমএল মোটামুটি শেষ। বলতে আসলে এইচটিএমএল যা লাগবে এই করে। হ্যাঁ, এরপরে তো আরও অনেক ট্যাগের কথা বলে। এখন আমি যদি ট্যাগ ধরে পড়াতে যাই অনেক সময় লাগবে, তখন আমার সব লাগবে না। আমি ওই হেডিংয়ের ওই 4টে ট্যাগের কথা, হেডিং, প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ, ইউএল, অর্ডার লিস্ট লাগবে, আর ন্যাপ বানাবো, ইউএল এলাই, তারপর ফরম্যাট টেবিল, ফরম্যাট যে কটা এলিমেন্ট মোটামুটি সবই শিখে রাখবেন। আর সব ফরমে তো সব তথ্য নেয় না, হ্যাঁ। বাট এখন এখানে আমি ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ দেবেন, টেবিল আর ফর্ম আর কি দেখবেন। আর ওই যে আমাদের একটা ব্লগের মতো বড় একটা টাইটেল দিবেন, ইমেজ দিবেন, আর হচ্ছে প্যারাগ্রাফ দিবেন। একটা নাম আছে না একটা? এই যে ব্লগ আর্টিকেলের মতো একটা ল্যান্ডিং পেজের আর্টিকেলের মতো বানাবেন, হ্যাঁ। পরপর 3টা নিউজ আছে, কত ক্লাসে যেটা করেছিলাম, হেডিং থাকবে, হেডিং থাকবে, যেমন এই যে কত ক্লাসে যেটা করেছিলাম এইটার কথা বলছিলাম। কতটা ছিলাম না। এই যে এরকম একটা টাইটেল দিলেন, মানে ধরেন একটা পত্রিকার থেকে এরকম 3টা নিউজ কপি করলেন, একই ডিজাইন, একটা টাইটেল, একটা ইমেজ, প্যারাগ্রাফ, আবার ওইটাকেই কপি করলেন, একটা ডিবে রেখে আবার নতুন টাইটেল দিলেন, নতুন ইমেজ দিলেন, দেখবেন একটা ব্লগ আর্টিকেল পেজ হয়ে গেল, ল্যান্ডিং পেজ। এবং আমি যদি দেখাই স্টার্ট বুটস্ট্র্যাপে গেলে এরকম একটা ব্লগে এরকমই থাকে, ঘুরে ফিরে লেআউট যেমন শিখব, স্মল বিজনেস এটা আমরা যদি নাও পারছি শুধু করে দিচ্ছি। কেন করবো না? আপনি তো শিখতে পারছেন, আপনার শিখাতে হবে না আমাকে। চেষ্টা করবেন, আপনার তো একদিনে তো সব পারবেন। এই যেমন এই যে একটা ব্লগ আর ল্যান্ডিং পেজ কি আছে, এখন আমরা তো এটা শিখি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে শিখি নাই। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে শিখি তাহলে মানে এখানে একটা লোগো দিছে, 3টা মেনু, এখানে বড় একটা লেখা, আর লেখাটা কি কালার সাদা হবে, ফন্ট সাইজ বড় হবে, এখানে একটা সাবটাইটেল আছে, পিছনে একটা ইমেজ আছে, ইমেজের উপর একটা শ্যাডো আছে হালকা, সেটা সিএসসি তে করতে হয়। এরপর দেখেন টাইটেল, প্যারাগ্রাফ, টাইটেল, প্যারাগ্রাফ, এখন এটা ইমেজ ইউজ করে নাই, এই একটা নিউজ আর্টিকেল, এবার নিচে কয়েকটা সোশ্যাল লিঙ্ক, এটা একটা বড় ব্লগ টেমপ্লেট, এটা ব্লক টেমপ্লেট। তাহলে এটা বানাতে গেলে আমার 3টা ট্যাগ শিখলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেহেতু ডিজাইন আছে, যেমন হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, ফন্ট সাইজ বড় আছে, তো সিএসসি তো ওটা তো শিখে নেই। বাট পরপর তো 3টা আনতে পারবো নাকি, একটা বানায় কপি পেস্ট, একটা টাইটেল, একটা প্যারাগ্রাফ, একটা ইমেজ, আবার এটা কপি করে আবার জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে, এই আর কি। তাহলে এই হচ্ছে বাসার কাজ। আর আমি চেষ্টা করলাম আপনাদের হচ্ছে মোটামুটি দেখানোর, কতটুকু পারছেন বাসা